আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের ফাইনাল হোপ মিশন ডিউ কোর্সের আজকে ফিজিক্সের প্রথম ক্লাস। তো আজকে আমরা তাপগতিবিদ্যা দিয়ে শুরু করছি। প্রথম দুটি ক্লাস তাপগতিবিদ্যার উপর হবে, তারপরে আবার ফিজিক্স ফার্স্ট ইয়ার ভেক্টর হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার মিলে ঝিলে ক্লাস হবে। তো আজকের ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসবে, এবং যেই বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দাও না কেন এই চ্যাপ্টার থেকে 100% শিওর প্রশ্ন আসবেই। তো তোমরা ইতিমধ্যে যারা জয়েন করেছো, তো তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আমাদের এই ক্লাসটি প্রথম কয়েকটি ক্লাস আমাদের ওপেন হবে। যেহেতু ক্লাসটি ওপেন হচ্ছে, তো তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দিই। আমাদের যে যে সকল স্টুডেন্টরা ভর্তি হয়েছে তাদের নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ক্লাসটা দিয়ে নিই। ঠিক আছে, তো তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানাও কে কে জয়েন করেছো, তোমাদের পড়ালেখার কি অবস্থা, একটু ফার্স্ট কমেন্টে সবাই একটু জানিয়ে দাও। ওকে, আশফাক করিম আসিফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটি ইনশাল্লাহ শুরু করে দিব। তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে কি অবস্থা, তোমাদের পড়াশোনার কি অবস্থা। আমাদের অ্যাডমিশন জার্নি তো শুরু হয়ে গেছে, আমরা সবার আগে কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। হ্যাঁ, সবার আগে ক্লাস শুরু করে দিয়েছি। তো তোমরা দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে, সবাইকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে ক্লাসে। ওকে, তো আমাদের এর আগে আমরা 25 ব্যাচের জন্য তোমাদের জন্য আমরা কি করছিলাম, যে আমাদের যে ফাইনাল গিয়ার ছিল ফ্রি কোর্স, সেটাতে কিন্তু আমরা একাডেমিক কোর্সটা তোমাদের কিন্তু আমরা সম্পন্ন করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করছি, অ্যাডমিশন ক্লাস আমরা কিন্তু একটা ফ্রি কোর্স রেখেছি, যেটা রিটেন ক্লাস। আর বাকি যত ক্লাস আছে সব ক্লাস কিন্তু আমাদের পেইড এবং সিক্রেট গ্রুপে হবে, বাট কিছু ক্লাস আমাদের ওপেন হবে। তো দেখো, আমাদের ফিজিক্সের কথা যদি বলি, অ্যাডমিশনে ফিজিক্সের গুরুত্ব অনেক বেশি। কারণ এবছর দেখো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি তোমার ঝামেলা বা কঠিন বলো যাই বলো না কেন, কোশ্চেন আসছে কোথা থেকে বলো তো? ফিজিক্স থেকে। প্রত্যেক বছরই এটা হয়। হ্যাঁ, প্রত্যেক বছরই এটা হয় যে আমাদের ফিজিক্স থেকে কিন্তু কঠিন প্রশ্ন আসে। ঠিক আছে, ফিজিক্স থেকে কঠিন প্রশ্ন আসে। সো এবছরও আসছে, দেখবা সামনের বছরগুলোতেও আসবে। হ্যাঁ, আমি ভেরি সুন ক্লাসটি শুরু করে দিব, প্যারা নিও না। যেহেতু আমি তোমাদের সাথে আছি, আমার দীর্ঘ 10 বছরের যে অভিজ্ঞতা, এই 10 বছরের অভিজ্ঞতার আলোকে ফিজিক্সটাকে একদম সহজভাবে তোমাদেরকে আমি উপস্থাপন করবে। আচ্ছা, রশিকা লোরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। আব্দুল হাদি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। আল মারুফ আমিন, ওকে ওকে, নমস্কার। জ্যোতি নমস্কার দিয়েছো, নমস্কার। আশিকুর আসসালামু আলাইকুম ভাইয়া, আমিও ক্লাসটা কি করব 26 ব্যাচ। হ্যাঁ শিট, অবশ্যই অবশ্যই, তুমি যে ব্যাচের হও না কেন অবশ্যই ক্লাসটি তোমাদের কাজে লাগবে। ওয়েবসাইট তো ঠিকই আছে, জাস্ট এখন আজকেও আমাদের একটু ওয়েবসাইটে একটু কাজ হচ্ছে সাইটে, এই জন্য আজকে রাতের মধ্যে ঠিক হয়ে যাবে আবার। ওকে ভাইয়া, আজকে ভাবা যাবেন না? প্রতিদিন গেলে হবে? ক্লাস নিতে হবে না তোমাদের? ঠিক আছে, তো তোমরা যারা জয়েন করেছো সবাইকে আবারও বলছি, তোমরা সবাই একটু কষ্ট করে ক্লাসটি, যদি তোমাদের সমস্যা না হয় তাহলে ক্লাসটি শেয়ার করে দিতে পারো, কারণ তোমার এই ক্লাসটি শেয়ার করার মাধ্যমে তোমার অনেক ফ্রেন্ড সার্কেল কি হতে পারে, উপকৃত হতে পারে। তো তোমাদের তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও, এবং তোমাদের ক্লোজ ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, আর যে শেয়ার দিয়ে সবাই একটু কষ্ট করে শেয়ার ডান লেখো। ওকে, সো চলো আমরা দেখি আমাদের আজকের ক্লাসে আমরা কি কি টপিকস পড়বো। আমাদের তাপগতিবিদ্যার উপর আমরা 2টা ক্লাস নিব। তো তাপগতিবিদ্যার ক্ষেত্রে যেটা বলছিলাম যে ভাই, এই তাপগতিবিদ্যা থেকে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবেই। আসবে মানে 1000% শিওর প্রশ্ন আসবে। ঠিক আছে, আমাদের তাপগতিবিদ্যা বিশাল একটা চ্যাপ্টার। তো আমরা আজকে যে টপিকসগুলো পড়বো সেগুলো একটু যদি দেখি, দেখো কি কি আছে। আমরা প্রথমে যে টপিকসটা পড়বো সেটা হলো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আর তার ব্যবহার আছে সেটা পড়বো। তারপর আমরা পড়বো হলো তোমার সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আলাদা করে প্রক্রিয়াগুলো পড়বো। প্রথম সূত্রের মধ্যে আমাদের 4টা প্রক্রিয়া চলে আসবে, তার মধ্যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের আরো ডিটেলসে পড়তে হবে, সেই জিনিসটা পড়বো। সিপি সিবিআর, তোমরা এটা নাম শুনছো, এইগুলো এই রিলেটেড আমাদের কিছু সূত্র দেখবো। তারপর আমাদের কি তাপমাত্রা স্কেল, মানে তাপমাত্রা পরিমাপ করার যে বিভিন্ন স্কেল আছে, তো ওই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। তারপর তোমার
এক স্থির বিন্দু দুই স্থির বিন্দু আছে সেগুলো পড়বো, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, ত্রুটিপূর্ণ থার্মোমিটার সবকিছুই আজকে আমরা শিখবো। তো ক্লাসটি আমাদের, যেহেতু আমি তোমাদের একদম জিরো লেভেল থেকে একদম ভেঙে 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 পড়াবো, এজন্য একটু সময় লাগবে। আর আরেকটা জিনিস হলো, একাডেমিকের পড়া আর অ্যাডমিশনের পড়া একটু আলাদা। তো এখন আমি কোনো সূত্রের প্রমাণ দেখাবো না, যেগুলো লাগবে ওগুলো রিটেন ক্লাসে দেখাবো। ওকে, সো আমাদের এখন জাস্ট আমরা কি বিশ্ববিদ্যালয়ে যেই টপিকসগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকসগুলো পড়বো, অযথা আমরা সময় নষ্ট করব না। আমাদের জন্য যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই পড়বো, বুঝছো? এমন না যে তুমি অনেক ডিটেলস পড়লে তোমার অনেক কিছু পারবা, বিষয়টা সেরকম না। যেটা পারবা সেটা যেন ভালোভাবে পারো, যেখান থেকে প্রশ্ন আসবে ওই টপিকটা খুব ভালোভাবে পারতে হবে, এর বেশি কিছু না। চলো আমরা শুরু করে দিই। তো প্রথমেই আমরা যদি দেখি আমাদের কি আছে বলতো, সিস্টেম আছে। ঠিক আছে, ধরো সিস্টেমটা কি? সিস্টেমটা হলো যে তোমার এই ভৌত জগতের যে অংশে পরীক্ষা নিরীক্ষা করবা, ঠিক আছে, যে অংশে কি করবা বলতো, পরীক্ষা নিরীক্ষা করবা, সেই অংশটাকে কি বলবো আমরা, সিস্টেম বলবো, রাইট? তো সিস্টেম, তো এই সিস্টেম আবার কয় প্রকার? তিন প্রকার। একটা মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, আর একটা কি বলতো, বিচ্ছিন্ন সিস্টেম। ঠিক আছে, তো দেখো যদি আমাদের এটা একটা সিস্টেম হয়, মনে করো এটা একটা সিস্টেম, এই যে এই অংশটুকু একটা সিস্টেম, এটা ধরো সিস্টেম। সিস্টেম, এখন সিস্টেমের বাইরে যা কিছু আছে সবকিছু কি বলতো, সারাউন্ডিংস বা পরিবেশ। সিস্টেমের বাইরে যা কিছু আছে সবকিছু কি বলতো, আমাদের পরিবেশ। সিস্টেমের বহির্ভূত, ঠিক আছে। সিস্টেমের বাইরে, বাইরে মানে তুমি যে অংশ পরীক্ষা নিরীক্ষা করবা বা যেই পাত্রে পরীক্ষা করতেছো ওই পাত্রটা হবে সিস্টেম, আর পাত্রের বাইরে যা কিছু আছে সবকিছু কি পরিবেশ। সো আমাদের সিস্টেমের বাইরে সবকিছু কি বলতো, পরিবেশ। এখন দেখো এই সিস্টেম তিন প্রকার, মুক্ত, বদ্ধ আর কি বিচ্ছিন্ন। মুক্ত সিস্টেমটা কি? সিস্টেম এবং পরিবেশের মাঝে কি হয়, ভর ও শক্তি আদান প্রদান হয়। দেখো এখানে খেয়াল করে, এই যে এই চিত্রটা, প্রথম চিত্রটাকে আমাদের কি বলতো, মুক্ত সিস্টেম। ধরো তুমি এখান দিয়ে কি দিচ্ছ বলতো, তাপ দিচ্ছ, মানে কি শক্তি দিচ্ছ না? তুমি কি দিচ্ছ বলতো, আলটিমেটলি এখান থেকে কি দিচ্ছ বলতো, এনার্জি দিচ্ছ। কিন্তু হ্যাঁ, কি দিচ্ছ? তাপ দেওয়া মানে কি দেওয়া বলতো, এনার্জি দাও। তুমি এনার্জি দিচ্ছ, দেখো এনার্জি দিচ্ছ, একদম ওপেন। এটা কি আমাদের কোনো কিছু লাগানো আছে? না। তাহলে কি হবে বলতো, আমাদের এখান দিয়ে আবার কি বলতো, তাপটা কি আমাদের বের হয়ে যাচ্ছে না? বের হয়ে যাচ্ছে, কিন্তু এনার্জি কিন্তু বের হয়ে যাচ্ছে। আবার ধরো এটা তোমার খোলা থাকার কারণে তুমি চাইলে কি একটু ভর দিতে পারবা, আবার চাইলে কি বলতো ভর তুমি নিতে পারবা। যেটা যে কোনো তোমার ধরো চামিচ দিয়ে হোক বা যে কোনো কিছুর মাধ্যমে তুমি ভর দিতেও পারতেছো, আবার কি নিতে পারতেছো। তার মানে কি এখানে তোমার ভর এবং শক্তি উভয় কি হবে বলতো, আদান প্রদান হবে। কার সাথে কার আদান প্রদান হবে? কার সাথে কার আদান প্রদান হবে বলতো, কার সাথে কার? সিস্টেম এবং পরিবেশের মাঝে। যে সিস্টেম এবং পরিবেশের মাঝে ভর ও শক্তির আদান প্রদান হয় সেটা কি, মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেমটা কি? বদ্ধ সিস্টেমটা হলো তুমি ধরো হিট দিচ্ছ, ধরো তোমার যে তোমরা যখন রান্না করো ঢাকনা রাখো না, তারপরে কিন্তু ওখান থেকে রেডিয়েশনের মাধ্যমে কি আমাদের হিট কিন্তু বের হয়, কিন্তু ঢাকনা দেওয়ার কারণে তোমার কি কোনো ভরও দিতে পারতেছো না, ভরও আবার কি নিতে পারতেছো না, তাই না? সো এই জন্য আমার এখানে কি বলতো, বদ্ধ সিস্টেমে শুধুমাত্র কি হবে বলতো, শুধুমাত্র শক্তি আদান প্রদান হবে। কার সাথে কার আদান প্রদান হবে? সিস্টেম এবং পরিবেশের মাঝে শুধুমাত্র কি হবে বলতো, আমাদের শক্তি আদান প্রদান হবে। ওকে, আর বিচ্ছিন্ন সিস্টেমটা কি বলতো, এই যে সাইড ফ্লাস্ক আছে না, ফ্লাস্ক, তো ফ্লাস্কটা তোমার এমন ভাবে প্রলেপ দেওয়া থাকে তোমার হিট বাইরেও যায় না, আবার বাইরে থেকেও আসে না। আবার কি বলতো তোমার ভরও আমি কি দিতেও পারি না, নিতেও পারি না, যদি আমি একদম লাগানো রাখি। সো এটাকে কি বলে বলতো, বিচ্ছিন্ন সিস্টেম। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আর একটা কি বলতো আমাদের আইসোলেটেড সিস্টেম। তো এখানে আমার কি বলতো, কোনোটাই আদান প্রদান হয় না। তাহলে দেখো সিস্টেম কি, আমাদের ভৌত জগতের যে অংশে আমরা পরীক্ষা নিরীক্ষা করব সেই অংশটাকে কি বলবো, সিস্টেম বলবো। সিস্টেম কয় প্রকার ভাইয়া? সিস্টেম হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ঠিক আছে, সিস্টেম কয় প্রকার? তিন প্রকার। সিস্টেম হলো কয় প্রকার? তিন প্রকার। আমি কিন্তু ক্লাস শেষে কিন্তু আমি এই পিডিএফটা কিন্তু দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তো এই ক্লাস শেষে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিব। ওকে, তো একটু খেয়াল করে দেখো, এই পিডিএফটা কিন্তু দিয়ে দিব ক্লাস শেষে। আমি কি দিব বলো তো, এই পিডিএফটা দিয়ে দিব। আর এই পিডিএফটা পাওয়ার জন্য তো কিভাবে কি করবা না করবা আমি অলরেডি ক্যাপশনে দেওয়া আছে, তুমি ক্যাপশনটা পড়লে বুঝবা। যে পিডিএফ এর জন্য তোমাকে একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার দিতে হবে। শেয়ার দেওয়ার পরে ক্লাস শেষে তুমি যে শেয়ার দিছো সেই স্ক্রিনশটটা জাস্ট পেজে দিলেই তোমাকে ড্রাইভ লিংক আমরা দিয়ে দিব। ওকে, একটু খেয়াল করে দেখো তাহলে মুক্ত সিস্টেম। তাহলে মুক্ত সিস্টেম আমার কি, ভর ও শক্তি আদান প্রদান হবে। আবার কি বদ্ধ সিস্টেমটা কি, শুধুমাত্র শক্তি আদান প্রদান হবে। আর বিচ্ছিন্ন সিস্টেমটা কি, কোনো কিছুই আদান প্রদান হবে না। এখন বলো যে সিস্টেম যে নর্মাল জিনিস, একদম নর্মাল, এই সিস্টেমটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো সবাই একটু কষ্ট করে লেখো সিস্টেম ডান। ঠিক আছে, লেখো সিস্টেম ডান। আমরা টাইপ অনুযায়ী পড়বো, আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়বো, হ্যাঁ, প্যারা নাই। আমাদের সবার আগে ক্লাস শুরু করছি আমরা ইনশাআল্লাহ তোমাদের একদম বেসিক থেকে পড়ানোর জন্য। ঠিক আছে, সবাই লেখো সিস্টেম ডান। নোট করা লাগবে না, আমি এটা দিয়ে দিব। ঠিক আছে, নোট তখন নোট করবা, অবশ্যই নোট করতে হবে। নোট করতে হবে না, নোট করতে হবে, অধ্যায়ভিত্তিক তো নোট করা লাগবে। সিস্টেম ডান লিখছো?
ওকে, সাদিয়া মিম ডান, শাহরুল ইসলাম ডান, ডান ডান, ওকে সিস্টেম ডান, ওকে ঠিক আছে। খুবই সিম্পল বিষয়। তো এটা জাস্ট তুমি এটা দেখলেই বুঝবা, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। তারপর আসো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে নিই। তাপগতিবিদ্যার কি বলতো প্রথম সূত্র। তো প্রথম সূত্রটা, প্রথম সূত্র, হ্যাঁ প্রথম সূত্রটা কি বলতো? প্রথম সূত্রটা হলো, ধরো তোমার কাজ কাজ তোমার সম্পূর্ণরূপে কি হবে বলতো? তাপে রূপান্তরিত হবে, মানে তাপে রূপান্তরিত হবে, একটু না কিন্তু সম্পূর্ণরূপে, ঠিক আছে? সম্পূর্ণ রূপে পরিবর্তন হবে। কাজ সম্পূর্ণরূপে পরিবর্তন হবে কি বলতো? তাপে। অথবা যদি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হতে পারে, হয় তোমাকে কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হইতে হবে, অথবা তাপকে কি বলতো সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হইতে হবে। যদি রূপান্তরিত হয় তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি বলতো? সমানুপাতিক। ডাব্লিউ সমানুপাতিক কত? এইচ। ডাব্লিউ সমানুপাতিক কত? এইচ। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে তখন? জে এইচ। এখানে যেটা কি কেমিস্ট্রিতে তাপ রাসায়নিক তুল্যাঙ্ক, ফিজিক্সে কি বলতো আমরা যান্ত্রিক সমতা নামে চিনি। যান্ত্রিক সমতা, ঠিক আছে? যান্ত্রিক সমতা। তো এখানে একটু খেয়াল করে দেখো, যান্ত্রিক সমতা নিয়ে যদি বলি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি জে এইচ হয় তাহলে জে ইজ ইকুয়াল টু কি হবে? এইচ এই পাশে এসে ভাগ হয়ে যাবে, সো ডাব্লিউ বাই কত? এইচ, ঠিক আছে? যদি আমি একক বলি, দেখো আমার এসআই, এসআই একক কি? এসআই একক হলো, দেখো ডাব্লিউর এসআই একক কত? জুল। আবার হিটের এসআই একক কত বলতো? জুল। মানে কত? জুল জুল কাটা গেল, তাহলে কি বলতো একক কি আছে? নাই। তাহলে আমাদের এসআই একক কিন্তু নেই। জুলের কিন্তু মানে জের যেটা আমাদের যান্ত্রিক সমতার কিন্তু এসআই একক নেই। বাট সিজিএস একক যদি বলি, সিজিএস একক, সিজিএস একক, সিজিএস একক কিন্তু আছে। কিভাবে দেখো, সিজিএস এ আমাদের কি বলতো? ডাব্লুর একক কি বলতো আমাদের? ডাব্লু। ডাব্লু মানে কি? আমাদের কাজ, ঠিক আছে? এটা আমার কি কাজের এসআই সিজিএস একক কি বলতো? আর্ক। তোমরা জানো আর্ক। আর এইচ কি বলতো আমাদের? ক্যালোরি। ক্যালোরি। তো এই আর্ককে তোমার জুলে টুলে নিলে এখানে, ঠিক আছে, তোমার জাস্ট এটা মনে রাখতে হবে কি? আর্ক পার ক্যালোরি, ঠিক আছে? আর্ক পার ক্যালোরি। এখন এখানে যেটা মনে রাখবা, যেহেতু ক্যালোরি আসছে, আমাদের তাপের সিজিএস একক কি বলতো আমাদের? ক্যালোরি। আর নর্মাল এসআই একক কি বলতো? জুল। কিন্তু সিজিএস একক কি? ক্যালোরি। সো এখানে এই যে জুল আর ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সেটা কি বলতো? 1 ক্যালোরি সমান সমান কত? 4.2 জুল। তো তুমি যখন ক্যালোরি থাকবে জুলে নিবা, তখন কিন্তু এটা গুণ করতে হবে। আর যদি জুলে থাকে ক্যালোরিতে আনো, তাহলে আমরা কি লিখতে পারি? 4.2 জুল ইজ ইকুয়াল টু কত? 1 ক্যালোরি। তাহলে 1 জুল কত? 1 জুল হলো 1 বাই কত? 4.2 ভাগ হয়ে গেল 4.2 ক্যালোরি, অর্থাৎ আমাদের কত? 0.24 ক্যালোরি। ওকে, সো 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। খেয়াল করে দেখো একটু, সবাই একটু খেয়াল করে দেখো যে এখানে 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। 1 জুল সমান সমান কত? 0.24 ক্যালোরি, ঠিক আছে? তো জুলে যদি থাকে, তোমার ক্যালোরিতে নিতে হলে কি 4.2 দ্বারা ভাগ করতে হবে, অথবা কি 0.24 দ্বারা গুণ করতে হবে, সোজা হিসাব। 1/4.2 মানে কি বলতো? 0.24, ঠিক আছে? তুমি দেখো, তো এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস আমি বলি, যদি সহজে বলি, যে এখানে দেখো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি কিভাবে অ্যান্সার করতে, মানে তোমার অপশনটা যে দাগাবা, এই অপশনটা তুমি যদি আন্দাজেও যদি দাও, সেটা যদি সঠিক হয়, তোমাকে মার্কস দিবে না বলো তো? দিবে। তো এই জন্য কিছু জিনিস আছে তোমাকে এখন কি করতে হবে? ডিরেক্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি যেগুলো বলবো ডিরেক্ট মুখস্থ করবা। যেমন এইগুলা তোমার যে 4.2 জুল সমান 1 ক্যালোরি, এগুলো তোমার বের করতে পারবা, বাট এটা নর্মালি আমরা 1-2 বার খাতায় লিখলে পারেই আমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। সো যত বেশি তুমি যেই জিনিসটা তুমি পারবা না, মনে করবা যে ঠাটা মুখস্থ করে ফেলবা, সেটা যাই হোক না কেন, ঠিক আছে? আর এখানে তোমার কিছু অনেক শর্টকাট শিখতে হবে, আমরা আস্তে আস্তে শিখবো। যদি আজকের ক্লাসে শর্টকাট কম, কারণ আজকের ক্লাসটা হলো আমাদের তাপগতিবিদ্যার অধ্যায়ের যে টপিকসগুলো আছে, এগুলো শর্টকাট খুবই কম, একদম বেসিক থেকে বুঝতে হয়। তো যেহেতু বেসিক থেকে বুঝতে হয়, এই জন্য আমরা প্রথমেই এটা বেসিক থেকে বোঝাচ্ছি, ঠিক আছে? প্যারা নাই। তুমি জাস্ট বলো প্রথম সূত্রটা বুঝছো কিনা, একদম খুবই সিম্পলি আমি আবার বলতেছি। এবং ক্লাস শেষে টোটাল যে আজকের যে পড়াটা, এই টোটাল পড়াটা আমি কি করে দেবো বলো তো? আবার রিভিউ করে দেবো 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে টোটাল পড়াটা আবার রিভিউ করে দেবো, ঠিক আছে? প্যারা নিও না। ওকে, এটা আমাদের কি প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? জে এইচ। প্রথম সূত্র কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? জে এইচ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? জে এইচ, ঠিক আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? জে এইচ। ওকে, তো এটা মনে রাখতে হবে। যে কি বলতো আমাদের যান্ত্রিক সমতা, এসআই একক কিন্তু নাই, কিন্তু তার কি বলতো? সিজিএস একক আছে, কি? আর্ক পার ক্যালোরি। আর্ক পার ক্যালোরি, যেহেতু ক্যালোরি আসছে, তাহলে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্কটা আমাকে জানতে হবে। 1 ক্যালোরি সমান সমান কত? 4.2 জুল।
সো ক্যালোরিকে জুলে নিতে হলে তোমার 4.2 দ্বারা গুণ করতে হবে, আর জুলকে যদি তুমি ক্যালোরিতে আনতে চাও তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, তো দেখো এখানে সেই জিনিসটা লেখা আছে, এই যে দেখো প্রথম যে সূত্রটা, তোমাকে অ্যাডমিশনে কিন্তু তোমার এইগুলোর কিন্তু ওই যে প্রথম সূত্রটি লেখো ওইটা কিন্তু তোমার জাস্ট মাথায় রাখতে হবে, তোমার ওইটা তো লিখতে বলবে না, ঠিক আছে? তো তোমার এই জিনিসটা কি করতে হবে বলো তো, আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত জেইচ। তুমি ফিজিক্সের যে সূত্রগুলো আছে জাস্ট এই সূত্রগুলো যদি পারো, বিশ্বাস করো তুমি 50% মার্কস পেয়ে যাবা, যদি সবগুলো সূত্র যদি পারো, ঠিক আছে? সবগুলো সূত্র ব্যবহার এবং সূত্রটা যদি পারো তাহলে সব পারবা। এখানে মনে রাখতে হবে এই প্রথম সূত্র যেটা, এই প্রথম সূত্রটা কি বলতো, মূলত এটা কি বলতো, মূলত কিন্তু কি বলতো, আমাদের যান্ত্রিক সমতা কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, কি বলতো, শক্তির নিত্যতা, মনে রাখবা প্রথম সূত্রটা কি বলতো, শক্তির নিত্যতা মেনে চলে, মেনে চলে। প্রথম সূত্রটা কি বলতো, শক্তির নিত্যতা মেনে চলে। আর আমাদের তাপগতিবিদ্যা এবং ফার্স্ট ইভারের আদর্শ গ্যাস, এই দুটো অধ্যায় কিন্তু আমাদের গ্যাস নিয়ে। নর্মাল ফিজিক্স আমরা একটা বস্তুর অবস্থান চেঞ্জ করা নিয়ে বুঝি, বাট এখানে কিন্তু আমাদের টোটালটাই কিন্তু গ্যাস নিয়ে বুঝতে হবে। একটু দেখো এই যে এই সূত্রটা আমরা কিন্তু পড়ে ফেললাম। ওকে, এখন আসো এটা সাধারণ গাণিতিক রূপটা যদি আমরা দেখি, এটা কি বলতো, সাধারণ গাণিতিক রূপ, সাধারণ গাণিতিক রূপ। তাহলে আমাদের কি প্রথম সূত্রের সাধারণ গাণিতিক রূপ, সাধারণ আমি লিখে এবং স্লাইড সব মিলেই পড়াবো, সাধারণ গাণিতিক রূপ, রূপ কার সাধারণ গাণিতিক রূপ বলতো, প্রথম সূত্রের সাধারণ গাণিতিক রূপ, বুঝছো? তো সাধারণ গাণিতিক রূপটা একদম খুবই সিম্পল। মনে করো এটা একটা আমাদের কি, মনে করো এটা একটা কি সিস্টেম, এটা একটা কি বলতো সিস্টেম, মানে একটা পাত্র, যে পাত্রে তুমি পরীক্ষা নিরীক্ষা করতেছো, তাহলে এটা একটা কি সিস্টেম। ওকে, এখন এই সিস্টেমের বাইরে যা কিছু আছে সবকিছু কি বলতো পরিবেশ। আমরা সমাজ বিজ্ঞানে পড়েছি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, কিন্তু এখন ফিজিক্সের ভাষায় পরিবেশ কি, সিস্টেমের বাইরে যা কিছু আছে তাই কি পরিবেশ। এখন দেখো এই সিস্টেমে তুমি যদি ডিকিউ পরিমাণ তাপ শক্তি দাও, ঠিক আছে, সিস্টেমে ডিকিউ পরিমাণ যদি তাপ শক্তি দাও, মানে সিস্টেম পরিবেশ থেকে ডিকিউ পরিমাণ তাপ শক্তি কি শোষণ করলো, বা আমি পরিবেশ থেকে সিস্টেমে দিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, ধরো তুমি শক্তি দিচ্ছ, তাহলে অবশ্যই এখানে কিছু পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কি, ধরো এটার অন্তস্থ শক্তি মানে ইন্টারনাল এনার্জি ডিইউ, এখানে ডিইউ অন্তস্থ শক্তির পরিবর্তন, এখানে আমাদের ডিকিউ কি বলতো, কিউ হলো তাপ, ডিকিউ কি বলতো তাপের পরিবর্তন, ঠিক আছে, তাপ শক্তির পরিবর্তন, আর ডিইউ কি বলতো অন্তস্থ শক্তির পরিবর্তন। আমার অন্তস্থ শক্তির পরিবর্তন হলো ডিইউ এবং কাজের পরিবর্তন হলো কত, ডিডব্লিউ। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, খুবই সিম্পলি লিখতে পারি যে ডিকিউ এর জন্য আমি কি ডিইউ পাইছি আর ডিডব্লিউ পাইছি, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস কি ডিডব্লিউ। অর্থাৎ তুমি তাপ শক্তি দেওয়ার ফলে, এগুলো কিন্তু খুবই সিম্পল, পড়ানো উচিত ছিল না, বাট তারপর আমি পড়াচ্ছি, কেন পড়াচ্ছি জানি না, কারণ তো আমার কাছে মনে হচ্ছে তোমাদের বেসিক থেকে পড়ানো দরকার, তাই বেসিক থেকে পড়াচ্ছি। নর্মালি অ্যাডমিশন ক্লাসে এগুলো কিন্তু আমি বলি না, বাট তোমাদেরকে বলতেছি, কারণ আমরা এজন্যই অনেক বেশি ক্লাস রাখছি, যাতে একদম বেসিক থেকে পড়াইতে পারি। ডিকিউ ইজ ইকুয়াল টু কত, ডিইউ প্লাস ডিডব্লিউ। অর্থাৎ তুমি যে তাপ দিচ্ছ এটার ইফেক্টটা পড়তেছে কোথায় বলতো, অন্তস্থ শক্তিতে, আর কি বলতো আমাদের ডিডব্লিউ তে, কাজে। এখন দেখো এই জায়গায় একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, দেখো এখানে সব কিন্তু দেওয়া আছে, দেখো সাধারণ গাণিতিক রূপ, তাহলে এখানে এমসিকিউ আসতে পারে, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি। এখন দেখো তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু এটা, ঠিক আছে, আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র সাধারণ গাণিতিক রূপ কোনটা বলতো, এটা, ঠিক আছে, ডিকিউ ইজ ইকুয়াল টু কত, ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন এই ডিকিউ এর জায়গায় আমি কিন্তু এভাবেও লিখতে পারি ভাইয়া, ডেল কিউ ইজ ইকুয়াল টু কত, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটাও কিন্তু আমরা লিখতে পারি, এটাও কিন্তু আমরা কি বলতো লিখতে পারি। সো ডেল কিউ ইজ ইকুয়াল টু কত, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, মানে পরিবর্তনটা। এখন দেখো এই যে আমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ছিলাম, কোন বস্তুর উপর তুমি অনেক বল দিলা, হ্যাঁ অনেক বল দিলা, যদি বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বলো কাজ হবে, বলো কাজ হবে না, তাই না? কারণ অবস্থানের পরিবর্তন হইতে হবে। আমরা সবাই মিলে যদি একটা দেয়ালকে ধাক্কাই তাহলে কি কাজ পাবো, বলো পাবো না, কারণ কি তার অবস্থানের কি পরিবর্তন হচ্ছে না, তাই তো? সো একই রকম ভাবে এই গ্যাসের ক্ষেত্রে মনে রাখতে হবে, তুমি ধরো অনেক চাপের পরিবর্তন করলা বা তাপমাত্রা পরিবর্তন করলা, কোনো কারণে তোমার কি বলতো আয়তনের কোনো পরিবর্তন হলো না, তাহলে কি কাজ হবে না? কেন না? কারণ কি আমরা জানি গ্যাসের ক্ষেত্রে কাজ, গ্যাসের প্রসারণে কাজ, গ্যাসের প্রসারণের কাজ আমাদের ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কত বলতো, পিডিবি, এটা মনে রাখতে হবে, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কত, পিডিবি, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কত, পিডিবি। ওকে, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কত, পিডিবি। ওকে, এখানে দেখো আমাদের ডিবি মানে কি, এখানে কি লেখা যায়, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু, আমি যদি আরেকটু ভেঙে লিখি, পি ইন্টু কত, ভি2 মাইনাস ভি1। সো আমাকে আয়তনের যদি পরিবর্তন না হয় তাহলে কোনো কাজ হবে না, মনে রাখবা। গ্যাসের ক্ষেত্রে আবারও বলতেছি, এখানে লিখে রাখতে হবে আয়তনের পরিবর্তন না হলে, ঠিক আছে, কিসের পরিবর্তন না হলে বলতো,
আয়তনের পরিবর্তন না হলে কাজ হবে না। অর্থাৎ দেখো এখানে আয়তনের পরিবর্তন যদি না হয়, যদি আয়তন পরিবর্তন না হয় তাহলে কি হবে, V2 ইজ ইকুয়াল টু কত বলতো, V1 না, সেক্ষেত্রে আমার DW ইজ ইকুয়াল টু কত, 0। সব লিখে দিলাম। যদি আয়তন পরিবর্তন না হয় তাহলে V2 ইজ ইকুয়াল টু কত, V1, কারণ আমাদের আয়তন তো পরিবর্তন হয় নাই, তার মানে V2 আর V1 এর মান তো সেম। তখন আমার কি DW ইজ ইকুয়াল টু কত বলতো, V2 আর V1 সেম হলে তো আমাদের বিয়োগ করলে 0, তার মানে DW 0। এইখানে দেখো তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এই জায়গা থেকে এখান থেকে আমরা এটা লিখতে পারি না, যে DQ ইজ ইকুয়াল টু কত বলতো, DU প্লাস কত PDB। তাহলে আমরা এটা লিখতে পারি, এটাও আমরা কিন্তু লিখতে পারি, তাই তো, আমরা কিন্তু এটাও লিখতে পারি। ওকে, সো এই যে জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেখানে DW আছে সেখানে কি PDB আছে, যেখানে DW আছে সেখানে কি আছে, PDB আছে, যেখানে DW আছে সেখানে কি PDB আছে। একজন বলছে কি রে, কেউ কমেন্ট করতেছে না নাকি? কেন কমেন্ট কেন করবে? কমেন্ট আমি যখন চাবো তখন কমেন্ট করবা। আমি এখানে তোমাদের সিরিয়াস ভাবে ক্লাস নিচ্ছি, সিরিয়াসলি তোমাদের ক্লাস হচ্ছে। সো অ্যাডমিশন টাইমে তোমাকে প্রচুর পরিমাণ সিরিয়াস থাকতে হবে, এখানে তোমাকে মজা করলে হবে না, ঠিক আছে? প্রচুর পরিমাণ তোমাকে সিরিয়াসলি ক্লাসগুলো করতে হবে। যদি সিরিয়াসলি ক্লাসগুলো করো তাহলে তুমি শিখতে পারবা, আদারওয়াইজ কোনোভাবেই শিখতে পারবা না, ঠিক আছে? তাহলে মানে কি, তোমাকে শুধু কমেন্টে মারামারি, কমেন্টে এইটা ওটা বললে কোনো লাভ হবে না, ঠিক আছে? তোমাদের মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ওকে, আমি যখন কমেন্ট পড়বো তখন কমেন্ট করবা, আর তুমি তাছাড়া যখন কমেন্ট করবা আমি কমেন্ট দেখবো না, ঠিক আছে? আমি যখন বোঝাবো একটা টপিক তখন ফুললি বোঝাবো, একটা টপিক শেষ হওয়ার পরে কমেন্ট দেখবো। ওকে, তো এখন আসো, যে আমাদের প্রথম সূত্র গেল, সাধারণ গাণিতিক রূপটা আমরা দেখলাম। এখন একটা জিনিস খেয়াল রাখবা, যে DQ ইজ ইকুয়াল টু DU প্লাস DW। এই যে দেখো তিনটা টার্ম, DQ, DU এবং DW। DQ মানে কি বলতো, তাপ শক্তির পরিবর্তন, DU কি আমাদের বলতো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর DW কি বলতো আমাদের কৃত কাজ, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এই DQ, DU এবং DW এই তিনটাই কি হইতে পারে বলতো, ধনাত্মকও হইতে পারে আবার ঋণাত্মকও হইতে পারে। কখন ধনাত্মক হবে আর কখন ঋণাত্মক হবে একটু খেয়াল করে দেখো। যদি সিস্টেমে কি বলতো তাপ সরবরাহ করা হয়, মানে কি, সিস্টেমের তাপ যদি বৃদ্ধি পায়, সোজা কথা, সিস্টেমে যদি তুমি পরিবেশ থেকে তাপ দাও তাহলে সিস্টেমের তাপটা কি বেড়ে যাবে না? যদি সিস্টেমের তাপটা কি হয় বলতো, বেড়ে যায়, তাহলে আমার DQ কি হবে বলতো, প্লাস। DQ কি হবে, প্লাস। আর সিস্টেম যদি তাপ হারায় তাহলে DQ কি হবে বলতো, মাইনাস। মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের সিস্টেমে কি বলতো, যখন তাপ কি বলতো বৃদ্ধি পাবে তখন কি হবে, প্লাস। আর যখন সিস্টেমে তাপ হারাবে বা তাপ কমে যাবে তখন কি হবে, মাইনাস। আবার DU এর ক্ষেত্রে সিস্টেমে যদি আমার কি বলতো অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় তাহলে DU কি বলতো, প্লাস। আর সিস্টেমের অন্তঃস্থ শক্তি যদি হ্রাস পায় তাহলে DU কি হবে বলতো, মাইনাস। DW কি, DW হলো সিস্টেম যদি কাজ করে, তাহলে সিস্টেম যদি কাজ করে মানে সিস্টেম দ্বারা কৃত কাজ, সেটা হলো আমার কি DW প্লাস। আর যদি সিস্টেমের উপর কাজ করা হয়, ঠিক আছে, তাহলে সেটা কি বলতো, মাইনাস। বুঝছো? তো এই তিনটা জিনিস অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, কারণ আমাকে যেভাবে মানগুলা দেওয়া থাকবে ওই মান দিয়ে কিন্তু আমার কি বলতো, ওই মানগুলা দিয়ে কিন্তু তুমি প্লাস মাইনাস কিন্তু দেওয়া থাকবে না, ওই কথা দিয়ে, বাংলা কথা দিয়ে বুঝতে হবে যে প্লাস নাকি মাইনাস। তাহলে আবারও বলতেছি, সিস্টেমের যদি তাপ বৃদ্ধি পায়, মানে সিস্টেমের যদি কি তাপ বৃদ্ধি পায় তাহলে কি হবে বলতো, আমাদের DQ কি প্লাস। আর সিস্টেমের তাপ যদি কমে যায় তাহলে DQ কি বলতো, মাইনাস। আবার DU কি বলতো, সিস্টেমের অন্তঃস্থ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে DU কি বলতো, প্লাস। আর যদি অন্তঃস্থ শক্তি হ্রাস পায় DU কি বলতো, মাইনাস। ওকে, আবার আমাদের DW কি, সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে DW কি আমাদের প্লাস, সিস্টেম দ্বারা কাজ, DW কি প্লাস। আর সিস্টেমের উপর কাজ করা হলো তখন কি হবে বলতো, DW কি বলতো, মাইনাস। ওকে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর আসো আমরা কিছু ম্যাথ সলভ করি। দেখো আমরা কিছু ম্যাথ সলভ করবো কি, এই যে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে। আচ্ছা, তার আগে তোমরা একটু বলো যে এই প্রথম সূত্র, এই প্রথম সূত্র নিয়ে আমাদের প্রথম সূত্রের সাধারণ গাণিতিক রূপ, তারপর কাজ এবং ধনাত্মক ঋণাত্মক কখন হবে, এই জিনিসগুলো বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে লেখো দেখি, সবাই একটু লেখো যে ওয়ান ডান। কি বলতো, ওয়ান ডান, ওয়ান ডান। সবাই একটু কমেন্টে লেখো দেখি ওয়ান ডান। এবার আমি তোমাদের একটু কমেন্টগুলো পড়ি। পোলাপান কি সবাই প্র্যাকটিক্যাল লেখায় ব্যস্ত নাকি, এত কম উপস্থিতি? অন ডান, অন ডান।
ফার্স্ট ল ডান ডান, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু যেহেতু আমাদের ক্লাসগুলো ওপেন হচ্ছে, তো তোমাদের জায়গা থেকে ভাইয়া তোমরা একটু কষ্ট করে সবাই একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ, সবাই একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ। আমাদের কয়েকটা ক্লাস ওপেন হবে, তারপরে তার ওপেন হবে না, আমাদের সিক্রেট গ্রুপেই হবে, ঠিক আছে। ওয়েবসাইটটা আমরা মোটামুটি এই কয়েকদিনের মধ্যে ঠিক করে ফেলবো, তারপর থেকে আমাদের কি বলতো সিক্রেট গ্রুপে কিন্তু ক্লাসগুলো চলে যাবে। সো তোমরা যেহেতু যে কয়টা ক্লাস ওপেন হয়, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দিও, এবং সবাই মিলে জিলে আমরা পড়ি, হ্যাঁ। পড়ার ক্ষেত্রে কৃপণতা করে কোনো লাভ আছে বলো? না। তোমরা সবাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও, ওকে। ঠিক আছে ভাই, অ্যাডমিশনের জন্য কি কি বই কিনতে হবে বা কি করতে হবে ভাই, এগুলো আমরা সব বলে দেবো, কোনো সমস্যা নাই। আমরা আপাতত তোমরা এগুলো ক্লাসগুলো করো, যে স্লাইড দিচ্ছি এগুলো পড়ো, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো চলো আমরা সামনে আগাই। আমাদের ক্লাসটা কিন্তু মোটামুটি 2 ঘন্টার মতো হবে, 2 ঘন্টা প্লাস হবে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে। তুমি এই যে সবগুলা ক্লাস চেষ্টা করবা লাইভে করার জন্য, কেন? কারণ তোমার একটা ক্লাস যদি জমে যায়, তাহলে সেই ক্লাসটা কিন্তু তুমি দেখবা যে রিপিট করতে কিন্তু তোমার কিন্তু আর হবে কিনা জানি না। আর একটা ক্লাস মানে কিন্তু তোমার অ্যাডমিশনে অনেক গুরুত্বপূর্ণ, ওকে। তো 1 মার্কস যে কি জিনিস সেটা বুঝবা। দেখো যে এখানে এখানে তোমার একটু খেয়াল করে দেখো যে বলছে কি আমাদের 1.0 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আমাকে দেওয়া আছে চাপ নিউটন পার মিটার স্কোয়ার, মানে বুঝতে পারি আমরা যে এটা চাপ দেওয়া আছে, ওকে। এই চাপটা দেওয়া আছে, বলছে কি এত স্থির চাপে কোনো গ্যাসের আয়তন কত বলতো 0.4 মিটার কিউব থেকে কত করছে 0.2 মিটার কিউব করছে, তাই তো 0.2 মিটার কিউব করছে। আচ্ছা, তো করা হলো। তো এটা যদি আমাদের করে, ওকে, তো বহিস্থ কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমাদের কাজ যেহেতু বের করতে বলছে, আমাকে কি আয়তনের পরিবর্তন হয়েছে, তার মানে কাজ যখন বের করতে বলবে আগে দেখবে আয়তনের পরিবর্তন হয়েছে কি না। সো কাজ আমরা জানি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলতো পিডিবি। ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত পিডিবি। সো পি কত এখানে 10⁻⁴ কত 1 ইন্টু কত 10⁻⁵ 5 10⁵। আমাদের আয়তন কত বলতো 0.4 থেকে 0.04 থেকে কত হয়েছে বলতো 0.02। বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবা, শেষ। তাহলে কত হলো 1 ইন্টু 10⁻⁵ কত 5, এটা কত 0.02। এখন এটা আমাদের ক্যালকুলেটর ছাড়া করতে হবে, তাই না? হাতে কলমে করতে হবে, কারণ ক্যালকুলেটর তো নাই। খুবই সিম্পল হিসাব। এটা কিভাবে করবা, এটা অনেকেই পারে না, তারপর যদি না পারো তাহলে কেমন হবে। দেখো এটাকে কি লেখা যায়, আমাদের পয়েন্টের পরে 1 2, তার মানে আমি লিখলাম 2, পয়েন্টের পরে কত আমার 2, পয়েন্টের পরে কয় নাম্বার করে আছে 2 নাম্বার করে আছে, তার মানে 10 কত -2 হবে। যদি এই 2 যদি 3 নাম্বার করে থাকতো তাহলে কি 10⁻³ হইতো, 4 নাম্বার করে থাকলে 10⁻⁴ হইতো। যেহেতু আমাদের এই 2 কে আমি পয়েন্ট ছাড়া করতেছি, ঠিক আছে, পূর্ণ অংশ নিয়ে আসতেছি, সো আমার কি করতে হবে যে পয়েন্টের পরে 2 জয় কয়টা ঘরে থাকবে 10⁻³ কি মাইনাস ততটা হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো 2 অক্ষে 2 ইন্টু কত আমাদের 10⁻+5 আর -2 যোগ করলে কত হয় 10⁻³ কত 3। আমার কি বের করতে বলছে বলতো কাজ, কাজ মানে কি জুল। সো আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটা কিন্তু আমাদের কি অ্যান্সার চলে আসছে, বুঝছো? এটা আমাদের কি অ্যান্সার, ওকে, একদম সহজ। তারপরে আসো কি বলছে, এটা একটু দেখি, সবাই দেখো, বোঝার চেষ্টা করো। কি বলছে, কোন সিস্টেম থেকে 293 জুল তাপ শোষণ করা হয়। সবাই একটু করার চেষ্টা করি। কোন সিস্টেম থেকে 293 জুল তাপ শোষণ করা হয়, হ্যাঁ, এবং সিস্টেমের ওপর 214 জুল কাজ সম্পন্ন করা হয়, ওকে। আমাকে অভ্যন্তরীণ শক্তির মান চেয়েছে, ভালো কথা। তো আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু কত ডিইউ প্লাস কত ডিডাব্লিউ। আমাকে বের করতে বলছে কার মান, আমাকে বের করতে বলছে অভ্যন্তরীণ শক্তি, তার মানে ডিইউ বের করতে বলছে। তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু কত, ডিডাব্লিউ পাশে আসলে বিয়োগ হবে না, ডিকিউ মাইনাস কত ডিডাব্লিউ। এটাকে পাশে দিলাম, আমি এক লাইন গ্যাপ দিয়ে লিখে ফেলছি। সো এখন মানটা আমরা বসায় দিই, ডিইউ ইজ ইকুয়াল টু কত ডিকিউ এর মান কত আর ডিডাব্লিউ এর মান কত। দেখো এই জায়গাটায় সবাই অনেক ভুল করে ফেলে। কিরকম, ডিকিউ মানে কি আমাকে 293, এখানে আমাদের ডিকিউ এর মান কি হবে, ডিকিউ এর মান দেখো যে জিনিসটা তোমাদের ভুল হতে পারে সেটা আমি এখনই সলভ করে দিচ্ছি। এখানে ডিকিউ কত, এখানে ডিকিউ হলো কত -293 জুল। কেন -293 জুল হলো, এখানে কি মাইনাস লেখা ছিল না? আমি ওই জন্যই বললাম যে তোমাকে বাংলা কথা মনে রাখতে হবে, বাংলা কথার জন্য প্লাস হতে পারে মাইনাস হতে পারে। কি বলছে, কোন সিস্টেম থেকে 293 জুল তাপ শোষণ করা হয়। আচ্ছা, সিস্টেম থেকে তুমি তাপ শোষণ করতেছো,
সিস্টেম থেকে যদি তুমি তাপটা শোষণ করো তার মানে কি সিস্টেমের তাপটা কি কমে গেল না? সিস্টেম থেকে তুমি তাপ শোষণ করতেছো তাহলে কি সিস্টেমের তাপটা কি কমে গেছে? যেহেতু সিস্টেমের তাপ কমে গেছে, সিস্টেমের তাপ কি হয়েছে বলতো? কমে গেছে। তাহলে আমার কি করতে হবে বলতো? এখানে কি হবে বলতো? মাইনাস হবে না? বলো মাইনাস হবে কিনা? মাইনাস হবে। আবার কি বলছে? সিস্টেমের উপর কাজ সম্পাদন হয় কত? 214 জুল। সিস্টেম নিজে কাজ করছে নাকি সিস্টেমের উপর কাজ করা হয়েছে বলতো? সিস্টেমের উপর লেখছে কি? সিস্টেমের উপর। এই কথার জন্যই আমার ডিডাব্লিউ কি হয়ে যাবে বলতো? মাইনাস হয়ে যাবে। সো আমার এখানে ডিডাব্লিউ কি হবে? মাইনাস। ডিডাব্লিউ কত? মাইনাস কত বলতো? মাইনাস 214 জুল। তো বুঝতে পারছো? তো এখানে দেখো যেহেতু আমাকে তাপ কমে গেছিল তাহলে কি মাইনাস 293 মাইনাস ডিডাব্লিউ কত? মাইনাস 214। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস। সো মাইনাস 293 মাইনাস 293 মাইনাস মাইনাসে প্লাস কত? 214। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে কিভাবে আমরা করতে পারি। এখানে 293 থেকে যদি আমি বিয়োগ দেই, আচ্ছা এটা তো আমাদের ক্যালকুলেটর নেই, তাহলে মুখে মুখে করতে হবে। তাহলে দেখো এটা যদি বড় তাহলে কি মাইনাস হবে 293,214। তুমি যদি বিয়োগ করো 13 কত হবে? 9। আমার হাতে কত? 1 2 7, তাই তো? -79 জুল। -79 জুল। সো এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে আমাকে বলো তো দেখি, এটা বুঝছো কিনা? সবাই একটু কমেন্টে আমাকে বলো এটা বুঝছো কিনা। কিভাবে আমরা করতে পারি এখানে? না না, ক্যালকুলেটর এলাও না, কোনো ক্যালকুলেটর এলাও না। ওকে, এটা বুঝছো কিনা সবাই বলো, কেন মাইনাস হলো? কেন মাইনাস হলো বুঝছো? আরে বাইরে তোমরা উল্টাপাল্টা কমেন্ট না করে আমি যেটা জিজ্ঞেস করি সেটার অ্যান্সার দাও। এরকম করার কেন বলো? তোমরা তো অনেক লক্ষ্মী। হ্যাঁ, যেটা কমেন্ট করি জাস্ট ওইটার অ্যান্সার দিবা। আমি তোমাকে বলছি যে এটা বুঝছো কিনা, যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো সুন্দর করে ডান, ঠিক আছে? বা ইয়েস ইয়েস ডান একটা লিখলেই হলো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ক্লিয়ার, বুঝছি, ঠিক আছে। বুঝছি বুঝছি, ঠিক আছে, সাবাস। ওকে, জাস্ট একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে সবই বুঝবা। আর মনোযোগ যদি না দাও তাহলে আলটিমেটলি কিছুই তোমরা বুঝবা না। হ্যাঁ, ক্লাসে মনোযোগ দিতে হবে, মনোযোগ দিলেই কিন্তু তোমরা সব বুঝবা। তো চলো আমরা আর একটা কোশ্চেন সলভ করি। পর্যাপ্ত পরিমাণ তোমাদের জন্য আমি কোশ্চেন সলভ রেখেছি। একটি আদর্শ গ্যাসকে সমস্ত প্রক্রিয়ায় সংক্রমিত করতে আমাদের কি হয়েছে বলতো? 42 জুল কাজ কি হয়েছে আমাদের? 42 জুল কি হয়েছে বলতো? কাজ সম্পন্ন হয়। সংক্রমণ কালে গ্যাসে কত ক্যালোরি তাপ হারায়? আচ্ছা, ক্যালোরিতে তাপ হারাইতে কথা বলছে। আচ্ছা, এটা ভালো কথা। আমাকে এখানে কি দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটা আমাদের তো শর্টকাটে, যত শর্টকাটে করা যায় আমরা তো করবো, তাই না? আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে লিখে লিখে বোঝাচ্ছি। ডাব্লিউ জি কল কত বলতো? 42 জুল না? বলছে 42 জুল কাজ সম্পন্ন হয়েছে। ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাকে কি বের করতে বলছে? ক্যালোরিতে তাপ হারায়। তার মানে যে মান, যে আমাদের কি বলতো যান্ত্রিক সমতা ছিল না, তাহলে জে কে কি ধরতে হবে বলতো আমাদের? 4.2, তাই তো? তো 4.2। তো একটু খেয়াল করে দেখো আমাকে এখানে কি বের করতে বলছে? এইচ। এইচ আমাকে বের করতে হবে। সো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? কোড লাগবে, ওয়েট, হোয়াটসঅ্যাপে। একটু ওয়েট, হ্যাঁ। তো আমাদের এখানে দেখো যে এইচ এইচ বের করতে বলছে। এইচ বের করতে বলছে কি আমাদের? ক্যালোরিতে। যেহেতু ক্যালোরিতে বের করতে বলছে তার মানে অবশ্যই আমার কি 4.2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে।
সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কি জে এইচ, সো এইচ ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ বাই জে। তো দেখো ডাব্লিউ বাই কত জে, যদি আমাদের ডাব্লিউর মান কত 42, জে এর মান আমাদের যেহেতু ক্যালোরিতে নিতে হবে তখন আমাকে কি করতে হবে 4.2 দ্বারা কিন্তু ভাগ করতে হবে, তাহলে কত হবে 10 ক্যালোরি। যদি আমাকে এসআই একক বের করতে বলতো, এসআই একক, যে এসআই আমাকে বলতো এসআই, তাহলে এসআই একক হলে কি হতে বলতো, তখন এইচ ইজ ইকুয়াল টু কিন্তু ডাব্লিউ, কারণ কি তখন আমার জে এর মান কত 1 এসআই ইউনিটে, ঠিক আছে। তখন কি বলতো 42 জুল কাজ সম্পন্ন হয়েছে, তার মানে কত ক্যালোরি তাপ হারাবে 42 ক্যালোরি, 42 জুল তাপ হারাবে, ঠিক আছে। যতটুকু তোমার কাজ হবে ততটুকু তাপ কি হারাবে, বুঝছো, জুলে জুলে হইলে। বাট ক্যালোরিতে হইলে তখন তোমার কিন্তু 4.2 দ্বারা কি বলতো ভাগ করতে হবে, এটা মনে রাখতে হবে কি আমাদের 4.2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। ওকে, কখন বলতো এই ক্যালোরিতে থাকলে, কিসে থাকলে বলতো ক্যালোরিতে থাকলে, বুঝছো, কিসে থাকলে ক্যালোরিতে থাকলে। ওকে, এই ক্যালোরি কত থাকলে পরে ক্যালোরিতে তাপ, তার মানে তখন আমার কি করতে হবে, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো 4.2 দ্বারা ভাগ করতে হবে। বাট আবার লিখে দিচ্ছি, নোট করে লিখে দিচ্ছি, যদি যদি তাপ জুল এককে হয় তাহলে কি হবে বলতো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত এইচ। ওকে, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে এইচ, তখন কারণ কি তখন আমাদের জে এর মান কত 1, আমরা জানি এসআই এককে আমাদের কি বলতো জে এর মান কত 1, জে এর মান যদি 1 হয়, ঠিক আছে, তোমার জে এর মান যদি কি হয় বলতো 1 হয়, তখন আমাদের কি হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ। আশা করি এটা বুঝতে সিম্পল জিনিস। আচ্ছা চলো আমরা ইঞ্জিনিয়ারিং একটা কোশ্চেন সলভ করি রুয়েটের। দেখো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখে ভয় পাও না, দেখো কত মানে সিম্পল জিনিস আসে আমাদের এখানে। কি বলছে আমাদের, বলছে কি যে কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করায়, কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করায় এর অন্তস্থ শক্তি 500 জুল কি হয়েছে বৃদ্ধি পাইছে। সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ, সিস্টেম কর্তৃক মানে সিস্টেম নিজে কাজ করবে, সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করছে। এখন একটু কষ্ট করে সবাই বলো তো এই জায়গাটায় আমাকে কি হয়েছে বলতো, ডিকিউ এর মান ইনক্রিজ হয়েছে না আমাদের ডিক্রিজ হয়েছে, আমার ডিকিউ কি বলতো বাড়ছে না কমছে, ডিকিউ কিন্তু আমাদের বাড়ছে, কারণ সিস্টেম থেকে সে তাপ শোষণ করছে, তাহলে ডিকিউ কত 800 জুল। আবার কি বলছে অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে, তার মানে ডিইউ কি বলতো প্লাস, তো ডিকিউ প্লাস আবার ডিইউ কি প্লাস, আমাকে ডিডব্লিউ কত সেটা বের করতে হবে। তো এটা বের করতে পারবা না তোমরা বলো তো, ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা জানি ডিইউ প্লাস কত ডিডব্লিউ, সো ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডিইউ টা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে ডিকিউ মাইনাস ডিইউ, সো ডিকিউ এর মান কত 800, তাই না, 800 মাইনাস ডিইউ কত বলতো 500, তাহলে 800 থেকে 500 বিয়োগ দিলে কত আসে বলতো, এটা তো কানার ভাই অন্ধও পারে 300 জুল। সো আমাদের অ্যান্সার কত হবে বলতো, অ্যান্সার কত হবে বলো 300 জুল আছে, 300 জুল, এই যে ক নাম্বারেই তো 300 জুল রয়েছে, সো অ্যান্সার কি আমাদের 300 জুল। অবশ্যই তোমরা অনেকে মনে হয় অ্যান্সার দিয়ে দিছো, ঠিক আছে 300 জুল। ভাইয়া শোষণ করলে মাইনাস হবে না, আচ্ছা শোষণ করলে মাইনাস হবে কিনা, আরে বাবা তুমি শোষণ করো আর যাই করো না কেন, এখানে বুঝো যদি তোমার পরিবেশ যদি শোষণ করে, ঠিক আছে, তাহলে না সিস্টেমের তাপ হারায়। এখানে কি বলছে, সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করছে, কে শোষণ করছে এখানে, এটা বুঝতে হবে যে শোষণটা করছে কে, সিস্টেম করছে না, সিস্টেম বলছে কি সিস্টেম পরিবেশ থেকে শোষণ করছে, তাহলে শোষণ করা মানে কি বলতো নেওয়া, তাহলে কে নিছে, সিস্টেম নিছে, কোন জায়গা থেকে নিছে, পরিবেশ থেকে নিছে, তাহলে সিস্টেম যদি পরিবেশ থেকে তাপ শোষণ করে তাহলে তাপ বাড়ে নাকি কমে, তোমাকে বাংলা কথা যেভাবেই লাগা থাক না কেন তোমাকে দেখতে হবে সিস্টেমের তাপটা বাড়লো কিনা, সিস্টেমের তাপ তো বাড়ছে তাই না, সিস্টেম পরিবেশ থেকে শোষণ করছে, তার মানে কি সিস্টেমের তাপটা কি বৃদ্ধি পাইছে, সিস্টেমের তাপ যদি বৃদ্ধি পায় তাহলে ডিকিউ কি প্লাস, আর অন্তস্থ শক্তি তো বৃদ্ধি পাইছে লেখাই আছে, বুঝছো বুঝছো। আচ্ছা একজন বলছে আগের অঙ্কটা বুঝাইলে ভালো হয়, আচ্ছা নর্মাল বিষয়, এখানে কি বলছে আমাকে যে সমস্ত প্রক্রিয়া সংগঠিত করতে 42 জুল কাজ হয়েছে, 42 জুল, আমার তাপ কতটুকু ক্ষয় হয়েছে। এখন তোমার কাজ হওয়ার জন্য তো তোমার শক্তি লাগবে, কৃত কাজ ইজ ইকুয়াল টু কি ব্যয়িত শক্তি, এখানে শক্তিটাকে তাপ,
তাহলে তোমার যতটুকু কাজ হবে সেই পরিমাণ তাপ কি হারাবে। ঠিক আছে, আমাকে বলছে কি 42 জুল শক্তি হয়েছে না, তাহলে 42 জুল তাপ হারাইছে। এখন এই 42 জুলকে তোমার কি কি করতে হবে বলো তো, ক্যালোরিতে নিতে হবে। তাহলে তোমার কি করতে হবে, ক্যালোরিতে নেওয়ার জন্য আমি একবারে জাস্ট 4.2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আমাকে এখানে হিট তোমার যতটুকু কাজ হবে ততটুকুই তোমার কি বলতো তাপ হারাবে। তো খুবই সিম্পলি যদি আমি বলি এটা এরকম যে ধরো W ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু কত 42 জুল। ঠিক আছে, তার মানে এখানে এইচ এর মান কত বলতো 42 জুল। কিন্তু আমাকে এইচটা বের করতে বলছে কি বলতো আমাকে ক্যালোরিতে ভাই। তাহলে ক্যালোরিতে বের করতে বললে কি হবে বলতো 42 বাই কত 4.2, তাহলে কত হবে বলতো 10 ক্যালোরি। ঠিক আছে, অর্থাৎ তোমার যতটুকু কাজ ততটুকু কি বলতো তাপ, মানে কৃত কাজ, এই কাজটাকে কৃত কাজ, এই যতটুকু তুমি কাজ পাবা ততটুকু তাপ কি বলতো হারাবে, ততটুকু তাপ কি বলতো আমাদের হারাবে, ততটুকু তাপ কি হারাবে, তাপ কি ততটুকু হারাবে, বুঝছো, ততটুকু তাপ কি হারাবে। সো ডাব্লিউ যতটুকু এইচ ততটুকু। ওকে, তো তারপরে আসো পরের অঙ্কে আমরা চলে যাই। দেখো এটা আমাদের কি ঢাকা ইউনিভার্সিটি 6-7 সালে আসছে। ঢাকা ইউনিভার্সিটি কয় সালে আসছে বলতো, কত সালে আসছে, ঢাকা ইউনিভার্সিটি 6-7 সালে আসছে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি 6-7 সালে যদি আসে তাহলে একটু খেয়াল করে দেখো কি আছে, কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে, কোন সিস্টেম কি করে বলতো 1500 জুল তাপ শোষণ করে। আচ্ছা, এখন সিস্টেম তাপ শোষণ করছে না, তাহলে এটা কি বলতো প্লাস নাকি মাইনাস, সবাই একটু কমেন্টে লেখো দেখি। কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করছে এবং 82 জুল কি করছে বলতো কাজ সম্পাদন করছে। এখানে কাজটা সম্পাদন করছে কে, সিস্টেম নাকি অন্য কেউ? সিস্টেম নিজে কাজ করছে, তাই না? আমার কি বলছে সিস্টেমের উপর কাজ করছে? না, সিস্টেম নিজে কাজ করছে, বলছে কাজ সম্পাদন করে। কে সম্পাদন করছে? সিস্টেম করছে। ঠিক আছে, অনেক কথায় উজ্জ্ব থাকবে, তোমাকে বুঝতে হবে যেটা কে করছে। সো সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন কত সেটা চাইছে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। দেখো এগুলা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। সবাই একটু কমেন্টে লেখো দেখি অ্যান্সার কত হবে, কোনটা হবে অ্যান্সার বলো তো, সবাই একটু কমেন্টে লেখো দেখি। আমি তো অনেকগুলো করলাম, এটার অ্যান্সার দাও দেখি সবাই, কত হবে অ্যান্সার। আচ্ছা, সাজ্জাদ আল ফুয়াদ বলছো 1418, ঋষিকা লোরা বলছো এ, অজয় রয় বলছো এ, আচ্ছা অরতি অরোরা বলছো প্লাস, আচ্ছা ওই আগেরটা বলছো অজয় রয় এ, জ্যোতি বলছো 1418, নাইম এ, সাদিয়া মিম বলছো এ, তামিম ইকবাল বলছো 1418, ওর তোমার নাম কি অর থ্রি, ওকে অর3 বলছো এ, সৈয়দা জান্নাত মিলা বলছো এ, রুমিয়া সুলতানা বলছো এ, শাহরুল বলছো এ, প্রশান্ত পোদ্দার বলছো ক, তাকিয়া নিথি বলছো 1418 মানে ক। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো, যেখানে আমাকে অন্তস্থ শক্তির পরিবর্তন বলছে, দেখি কি হয়। তোমাদের একটা রাইট মনে হয়, তারপর আমি একটু দেখি এখানে কি আছে। আমাদের আমাদের ডিইউ বের করতে বলছে, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু কত, ডিকিউ মাইনাস ডিডাব্লিউ, তাই না? কারণ ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আমি একবারে মুখে মুখে করার চেষ্টা করব যে 1500 থেকে আমি বিয়োগ দিতে হবে কত বলতো 82, কারণ আমাদের ডিকিউ ডিডাব্লিউ দুটাই কি প্লাস ছিল। সো 1500 মাইনাস 82 কত হবে, তাহলে 1400 কত হবে 82 বিয়োগ মানে কি 1418, রাইট? যেহেতু অন্তস্থ শক্তি তার মানে কি জুল, সো অ্যান্সার কি হবে বলতো আমাদের 1418 জুল। তার মানে এটার অ্যান্সার কি হবে, অবশ্যই এ হবে 1418 জুল। দেখছো এটা কোন জায়গার কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। তাহলে তুমি সলভ করতে পারলা, তাহলে তুমি কেন পারবা না? বিশ্ববিদ্যালয় কোশ্চেন জাস্ট একটু ভালোভাবে প্র্যাকটিস করলে আর একটু টপিকগুলো ধারণা থাকলেই সব পারা যায়। তো তারপরে আসো কি বলছে, এক বায়ুমণ্ডলের চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে কি করছে বলতো, উত্তপ্ত করছে। মানে এই উত্তপ্ত ওই উত্তপ্ত না, এখানে কি বলছে বলতো, মানে তোমার তাপ দিছে। ঠিক আছে, তো উত্তপ্ত করে আয়তন বৃদ্ধি করা হলো।
এতে সাম্প্রদায়িক কাজের পরিমাণ চাইছে। এটা ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, দুই জায়গায় আসছে। ওকে, এক বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা, ওয়ান বায়ুমণ্ডলীয় চাপ মানে কি বলতো? মনে রাখতে হবে এটা, ঠিক আছে? ওয়ান বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? ওয়ান বায়ুমণ্ডলীয় চাপ ইজ ইকুয়াল টু কি? এক বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি বলতো? ওয়ান বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? ওয়ান অ্যাটম, ওয়ান অ্যাটম, ঠিক আছে? সো পি ইজ ইকুয়াল টু কত? ওয়ান অ্যাটম। তাহলে ওয়ান অ্যাটম মানে কি বলতো আমাদের? আলটিমেটলি কত? 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, রাইট? 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা 10, 13, 25 বলতে পারি। সেটাকে আমরা কি 10⁵ লিখতে পারি। ওকে, এবং আয়তন বৃদ্ধি করা হয়েছে কত? আয়তন বৃদ্ধি, এটা কিন্তু আমাদের কি বলতো? মিটার কিউব হবে। আয়তন বৃদ্ধি মিটার কিউব। সো আমাদের বি, আয়তন বৃদ্ধি মানে কি? ডিবি, বৃদ্ধি মানে তো ডিবি, তাই না? ডিবি কত বলতো আমাদের? 0.01 মিটার কিউব। আমাকে কৃত কাজ তোমার ডিডাব্লিউ কত সেটা বের করতে বলছে। সম্পাদিত কাজ, এটা মূলত সম্পাদিত কাজ আর কি। হ্যাঁ, বানান মনে হয় একটু মিস্টেক হয়েছে। সো দেখো এখানে আমাদের পি ইজ ইকুয়াল টু কত? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? আমরা জানি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিবি। প্রথমে তোমরা কি করবা? স্লোলি পড়বা। প্রথমেই তোমাকে কি বলতো? অনেক ফাস্ট করতে হবে এরকম না। ও মা, 45 সেকেন্ডে অ্যান্সার করতে হবে, তাহলে আমি কেমনে পড়বো? এত স্লো পড়লে ভাই, প্রথম তো তোমাকে স্লোই পড়তে হবে। পড়তে পড়তে এই একই পড়া তোমার 2বার, 3বার, 4বার, 5বার রিভিশন হয়ে যাবে। আমরাই তোমাকে 3-4 ধাপে ক্লাস নিব, 3-4 ধাপে পরীক্ষা নিব, তাহলে আর প্যারা কিসের? সো দেখো পির মান কত আমাদের? 10⁵ কত? 5। 10⁵ কত? 10⁵। আমাদের ডিবি কত? 0.01। তাহলে এটাকে আমরা কিভাবে ভেঙে ভেঙে করবো? 10⁵ যারা ক্যালকুলেশন কম করো তাদের জন্য আমি এত ভাঙতেছি, তাছাড়া মুখে মুখে কিন্তু আমি করে দিতে পারি। দেখো আমি 1 লিখলাম। 1 কি কয়টা কর পরে বলতো? 2টা কর পরে, তার মানে কি এটা? সেখানে কি হবে বলতো? 1 ইন্টু কত? 10⁵ কত? 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 3। তাহলে এটা আমাদের অ্যান্সার। 1 ইন্টু 10⁵ জুল। যেহেতু আমাদের কাজ, তাহলে একক কি হবে? জুল হবে, তাই না? একক হবে কি? একক হবে জুল। ঠিক আছে, লেখক কি? জুল। সো আমার অ্যান্সার কোনটা হবে বলতো? এ বি সি ডি। এই যে ডি নাম্বার আমাদের অ্যান্সার, বুঝছো? তারপর আসো, এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। এটা সবাই অ্যান্সার দাও দেখি। এটা কোন জায়গায় আসছে বলতো? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। এটা অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার দাও দেখি। জাহাঙ্গীরনগরে আসছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ হলো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ হলো, ঠিক আছে? গাণিতিক রূপ হলো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলতো? গাণিতিক রূপ হলো। এটা সবাই অ্যান্সার দাও। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ হলো। একদম থিওরিটিক্যাল কোশ্চেন। বিশ্ববিদ্যালয় কি বলতো? ম্যাথমেটিক্যাল প্লাস থিওরিটিক্যাল সব মিলে জেলে আমাদের কোশ্চেন হবে। সো সবাই একটু অ্যান্সার দাও। এটার অ্যান্সার কি হবে বলতো আমাকে? আচ্ছা, ডি ডি তাকিয়া, অর্ত্রি, নাইম, সিনহাস, মিলা, তামিম ইকবাল, রুমিয়া সুলতানা, সবাই তোমরা সবাই অ্যান্সার দিয়েছো কি বলতো? ডি। আচ্ছা, শাহরুল বলছে এ, ডিকিউ ইজ ইকুয়াল টু পিডিবি। ভাই, ডিকিউ ইজ ইকুয়াল টু পিডিবি এটা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র? এটা তো তোমার কাজ বের করার সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল বলো তো আমাদের? ভুলে গেছো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো আমাদের কিভাবে আমরা লিখতে পারি? কয়েকটা ফরমেশনে লিখতে পারি, 3টা ফরমেশনে, ঠিক আছে? সাধারণ গাণিতিক রূপ যেটা কি বলতো? ডিকিউ ইজ ইকুয়াল টু, এটা অন্য কালার দিয়ে লিখি। ডিকিউ ইজ ইকুয়াল টু কি আমাদের? দেখো একটা কি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। 2 নাম্বারটা কি? ডেল কিউ ইজ ইকুয়াল টু কি বলতো? ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তারপর আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি ডি কিউ বা ডেল কিউ ইজ ইকুয়াল টু কত? ডি ইউ, এটা কিন্তু ইউ, প্লাস কত? ডি ডাব্লিউ মানে কি আমাদের? পি ডি বি। এভাবে লিখতে পারি, তাই না? সো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। বা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ডেল কিউ ইজ ইকুয়াল টু কি? ডেল ইউ প্লাস পি ডেল বি। সো এইভাবে আমরা লিখতে পারি, ডিউ লিখতে পারি, ডেলও লিখতে পারি। তো আমাদের মিলে যাচ্ছে কি? ডি নাম্বার না। এ নাম্বার কেন হবে ভাই? এ নাম্বার তো না। আমাকে বলছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ।
তো প্রথম সূত্রের গাণিতিক রূপ হলে তোমাকে এটা আনতে হবে। যদি প্রথম সূত্র বলতো তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হইতো, জে এইচ। বলছিলাম তো প্রথমে যে কথাগুলো বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শুনো তাহলে কিন্তু হবে না। যদি প্রথম সূত্র বলে, শুধু প্রথম সূত্র, প্রথম সূত্র, প্রথম সূত্র কোনটি, যদি বলে প্রথম সূত্র কোনটি, তাহলে তখন কি হবে বলতো, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, জে এইচ, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতো, জে কিউ ও বলতে পারি, কারণ কিউ মানে কি তাপ, তাই তো। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ বা ডেল জে কিউ। তো প্রথম সূত্র হলো ওইটা, বাট প্রথম সূত্রের সাধারণ গাণিতিক রূপ কিন্তু এগুলা, ঠিক আছে, সিস্টেমের সাথে, সিস্টেমের সাথে। ওকে, এখন দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা আমি নিজে লিখেও দিয়েছিলাম। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত কি, মানে কোন সূত্রের বিশেষ রূপ বলো। এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছিল 14-15-তে। তোমরা ঢাকা ইউনিভার্সিটি বলছি না যে একটা কোর্সের মাধ্যমে তোমরা সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা। তো দেখো একটু খেয়াল করে যে আমাদের এটা কি বলতো, শক্তির নিত্যতার বিশেষ রূপ, আমরা এটা জানি। তো এগুলো সহজ জিনিস, এগুলো নিয়ে সময় নষ্ট না করি। তাহলে আমাদের কি বলতো, প্রথম সূত্রটা মূলত কি বলতো, শক্তির কি বলতো, আমাদের নিত্যতার কি বলতো বিশেষ রূপ, শক্তি নিত্যতার কি বলতো বিশেষ রূপ, শক্তি নিত্যতার বিশেষ রূপ, শক্তি নিত্যতার বিশেষ রূপ মনে রাখবা। তারপরে আচ্ছা দেখো প্রথম সূত্রের ব্যবহার, প্রথম সূত্রের কি বলতো ব্যবহার। তাহলে প্রথম সূত্রের ব্যবহারটা দেখো, প্রথম সূত্রের ব্যবহার, ওকে ঠিক আছে, প্রথম সূত্রের ব্যবহার। তো প্রথম সূত্রের ব্যবহারের ক্ষেত্রে আমি তোমাকে যে জিনিসটা আগে লিখে দিতে চাই সেটা কি, প্রথম সূত্রের ব্যবহারের ক্ষেত্রে তুমি জানো যে আদর্শ গ্যাসের সমীকরণ কি, আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাস, যদি আদর্শ গ্যাস হয়, হ্যাঁ কি হয় বলতো, আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিবি ইজ ইকুয়াল টু কত, এন আর টি। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে এন কি মোল সংখ্যা, আর হলো কি মোলার গ্যাস ধ্রুবক। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি পিভি প্রপোর্শনাল কি বলতো টি, রাইট। পিভি প্রপোর্শনাল কি বলতো টি, লেখা যায় কিনা, লেখা যায় কিন্তু, কারণ কি, কারণ আমাকে এন এবং আর কি বলতো ধ্রুবক, তাহলে পিভির সমান পিভি প্রপোর্শনাল তো কত টি। এখান থেকে একটু খেয়াল করে দেখো তো, যে আমি এইখানে দেখো যদি বলি সমচাপ, সমচাপ তার মানে কি বলতো আমাদের, তখন কি হবে, পি স্থির, কি বলতো পি স্থির, সমচাপ মানে কি চাপ আমাদের সমান, তখন কি হবে বলতো, ভি প্রপোর্শনাল টু কি হবে টি, ঠিক আছে, ভি প্রপোর্শনাল টু কি হবে টি। জাস্ট সিম্পলি মনে রাখো, এগুলো আদর্শ গ্যাস অধ্যায়ে আবার পড়াবো, এখানে একটু হালকা আলোচনা করে দিই। তারপর যদি আমি বলি সম আয়তন, সম আয়তন, সম আয়তন তার মানে কি ভি স্থির, রাইট, তখন কিন্তু ভি স্থির, আয়তন সমান, ভি স্থির থাকলে বি বাদ, তাহলে কি হবে বলতো আমাদের পি প্রপোর্শনাল টু কি টি, ঠিক আছে। আর যদি তোমাকে বলা হয় যে তাপমাত্রা স্থির, তার মানে সেটাকে কি বলে বলতো সমষ্ণ, সমষ্ণ, সমষ্ণ যদি বলে তখন কি হবে বলতো আমাদের টি স্থির, টি স্থির, তখন কি হবে বলতো আমাদের টি বাদ, তখন কি পি আর ভির মধ্যে সম্পর্ক, তখন পি আর ভির মধ্যে সম্পর্ক কি বলতো ব্যস্তানুপাতিক, যেটা আমরা বয়েলের সূত্র নামে জানি। আর সমচাপ মানে চাপ স্থির মানে কি চার্লসের সূত্র নামে জানি, আর গেলুসেকের গ্যাস আয়তন সূত্র জানি। তো এই জিনিসগুলো আমাকে কিন্তু মনে রাখতে হবে, মূলত আমাকে পি ভি টির সাথে সম্পর্ক। দেখো এখানে কয়েকটা জিনিস আছে, তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। তোমাকে প্রথম সূত্রটা কি, আমাদের প্রথম সূত্রটা ছিল এরকম যে ডি কিউ, ডি কিউ ইজ ইকুয়াল টু কি বলতো, আমরা জানি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা আমার কি বলতো প্রথম সূত্র না, প্রথম সূত্র। ডি কিউ ইজ ইকুয়াল টু কি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ ইজ ইকুয়াল টু কি বলতো ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ঠিক আছে। তো সমস্ত প্রক্রিয়া কাকে বলে, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। মনে রাখবা যখন তাপমাত্রা স্থির থাকবে তখন অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি বলতো হবে না, এটা মনে রাখতে হবে। তাপমাত্রা যদি কি থাকে, স্থির থাকে, ঠিক আছে, এগুলো তোমরা পড়ছো তারপরে মনে করে দিচ্ছি। তাপমাত্রা যদি কি থাকে বলতো স্থির থাকে, তাহলে তোমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি বলতো হবে না। তখন আমার ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে বলতো, এই যে ডি ইউ যদি 0 হয় তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু কি ডি ডাব্লিউ না, তাহলে আমার কি ডি কিউ ইজ ইকুয়াল টু কি ডি ডাব্লিউ। এই প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা তথ্যই তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া কি বলতো টি স্থির, টি স্থির মানে কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন শূন্য, যদি তাপমাত্রা পরিবর্তন না হয় তাহলে মনে রাখবা অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি বলতো শূন্য, এবং
ডি কিউ ইজ ইকুয়াল টু তখন কি হবে বলতো ডি ডাব্লু, ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে ডি ডাব্লু। তাহলে টি স্থির ডি ইউ জিরো, ডি কিউ ইজ ইকুয়াল টু কত ডি ডাব্লু। মনে থাকবে সেটা কি আমার বলতো সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া কি বলতো আমাদের ভি স্থির, যদি ভি স্থির হয় তাহলে ডিবি কত জিরো, আর ডিবি জিরো মানে কি বলতো আমাদের ডি ডাব্লু জিরো। আমরা জানি সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, তাহলে ডি ডাব্লু কত জিরো। তখন ডি ডাব্লু যদি জিরো হয় তুমি এখানে অ্যাপ্লাই করো, প্রথম সূত্রে অ্যাপ্লাই করো। ডি ডাব্লু যদি জিরো হয় তাহলে কি ডি কিউ ইজ ইকুয়াল টু কি ডিউ না, ডি কিউ ইজ ইকুয়াল টু কি ডিউ, বুঝছো? তারপর আসলে আমাদের কি সমচাপ পি যদি স্থির হয়, দেখো ডিপি দিয়ে কোনো কিছু ছিল না, কিন্তু ডিপি দিয়ে কিন্তু কোনো কিছু ছিল না, তার মানে আমাদের প্রথম সূত্র যেরকম ছিল ওই রকমই থাকবে, ঠিক আছে? তারপরে আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশের মাঝে কি হয় না, তাপের আদান প্রদান হয় না। তাপের কি হয় না, আদান প্রদান হয় না, অর্থাৎ আমার কি ডিকিউ কি বলতো জিরো। তাপের আদান প্রদান হচ্ছে না মানে কি ডিকিউ কি জিরো না, ডিকিউ কি বলতো জিরো। হ্যাঁ, ডিকিউ কি জিরো। ডিকিউ যদি জিরো হয় তখন মনে রাখবা তখন কি আমাদের যে ডিকিউ জিরো ইজ ইকুয়াল টু কত বলতো এটা না ডিউ প্লাস কত ডি ডাব্লু, ডিউ প্লাস কি ডি ডাব্লু। তাহলে এখানে কি হচ্ছে বলতো ডি ডাব্লু ইজ ইকুয়াল টু কি মাইনাস ডিউ, অথবা ডিউ ইজ ইকুয়াল টু কি মাইনাস ডি ডাব্লু, এখান থেকে আসতেছে। তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে মাইনাস ডিউ এটা কখন বলতো গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলতো? গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। এই গ্যাসের যে প্রসারণটা হচ্ছে এই গ্যাসের প্রসারণটা কখন হবে বলতো? অন্তস্থ শক্তি যখন তোমার কি বলতো ব্যয় হবে, তাই না? এখানে দেখো মাইনাস ডিউ কিন্তু মানে কি তোমার কাজ হচ্ছে, গ্যাসের প্রসারণে কি কাজ হচ্ছে না? এই কাজটা যখন হবে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কি কাজ হবে, যখন কাজটা হবে এই কাজটা কিসের জন্য হবে? কাজ হওয়ার জন্য অবশ্যই তোমার শক্তি লাগবে। এই শক্তিটা কে দিবে? তখন অন্তস্থ শক্তি কি হ্রাস পাবে। আর অন্তস্থ শক্তি যখন হ্রাস পাবে তখন মনে রাখবা গ্যাসের প্রসারণের ক্ষেত্রে তখন আমার বস্তু কি হবে বলতো শীতল হবে, কারণ আমাকে শীতল হবে, কারণ অন্তস্থ শক্তি আমাদের কিসে বলতো তাপমাত্রার উপর নির্ভর করে। অন্তস্থ শক্তি নির্ভর করে কিসের উপরে? তাপমাত্রার উপরে, ঠিক আছে? তো তখন কি হবে কি বলতো শীতল হবে, বুঝছো? এটা মনে রাখতে হবে। কখন শীতল হয় বলতো? গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কাজ যখন হয় সেই কাজ হওয়ার জন্য আমার কি দরকার? শক্তি দরকার হয়। সেই শক্তিটা কে দেয়? অন্তস্থ শক্তি ব্যয় হয়। অন্তস্থ শক্তি ব্যয় হয়ে কি বলতো কাজ হয় গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। অর্থাৎ অন্তস্থ শক্তি ব্যয় হচ্ছে মানে কি আমার বলতো তাপমাত্রা কমে যাচ্ছে, তাপমাত্রা কমে যাওয়া মানে বস্তু কি হবে বলতো শীতল হবে। এই জিনিসগুলো ক্ষেত্রে তোমাদের বইতে তোমরা পড়ছো একাডেমিকে, বাট আমি আবার বলে দিচ্ছি নর্মাল জিনিস এগুলো তোমরা পড়ছো, এগুলো কি প্রথম সূত্রের ব্যবহার। এখান থেকে মাঝে মধ্যে দুই একটা এমসিকিউ আসে। সো দেখো এগুলো আমরা আদর্শ গ্যাসে পড়বো, বাট এই জিনিসগুলো আমাদের একটু জাস্ট এখনই লিখে দিলাম। একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে, 2 মিটার কিউব আয়তন স্থির রেখে, আয়তন কি রেখে বলতো স্থির রেখে আমাকে কি করছে বলতো গ্যাসের চাপ এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে এত আমাকে আমার কি বলছে গ্যাসের চাপের পরিবর্তন করছে, কাজের পরিমাণ কত। আচ্ছা, খুব ভালো কথা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, খুব সুন্দর করে এটার অ্যান্সার আমরা তোমরা অনেক কিছু করবা, বাট দেখো কি বলছে আয়তন স্থির রেখে। ভাই আয়তন স্থির রেখে কাজ কি বলতো জিরো, তার মানে এখানে ডিডাব্লিউ কত? ডিডাব্লিউ কিন্তু জিরো। দেখো সুন্দর করে মান দেওয়া আছে, সুন্দর করে কি দেওয়া আছে? মান দেওয়া আছে। কিন্তু তুমি কাজ তো সুন্দর করে বের করবা, কিন্তু আসলে কি বলতো কাজ কি জিরো। কেন জিরো? কারণটা হলো আয়তন স্থির রাখা আছে। মনে রাখবা আয়তন স্থির, আয়তন স্থির, আয়তন স্থির। তার মানে কি বলতো আমাদের ডিবি কি বলতো জিরো, আর ডিবি জিরো হলে ডিডাব্লিউ কত বলতো জিরো। সো আমাদের অ্যান্সার কি হবে বলতো কাজ কি বলতো জিরো। কাজ কি হবে? জিরো হবে। কেন জিরো বুঝছো? কারণ হলো আমাকে আয়তন স্থির আছে, আয়তন কি আছে? স্থির আছে। আয়তন কি আছে? স্থির। আয়তন যদি স্থির থাকে, আয়তন যদি স্থির থাকে তাহলে ডিডাব্লিউ কি বলতো জিরো। আয়তন যদি স্থির থাকে ডিডাব্লিউ কি জিরো। এবার আসো লেখচিত্রে, আমাদের লেখচিত্রটা কি দেখা যাচ্ছে? আমি লেখচিত্র আবার আঁকায় দিই। লেখচিত্রটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো দেখা যাচ্ছে, তো একটু খেয়াল করে দেখো এখানে কি কি আছে। এটা হলো আমাদের কি বলতো এ, এটা কি বি, এটা কি আমাদের সি, এটা কি ডি। এইখানে যেটা আছে এটা কি মূলত এক্স। এই বরাবর একটা রেখা আছে, এই বরাবর একটা রেখা আছে, উপরে একটা রেখা আছে, এই বরাবর রেখা আছে। ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালের কোশ্চেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। যে কোনো বছর যে কোনো সময় চলে আসবে যে কোনো ইউনিভার্সিটিতে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বোঝার চেষ্টা করো। যে এখানে আমাকে কি বলছে, আমাকে বলছে যে লেখচিত্রে এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে। মানে গ্যাসের প্রাথমিক অবস্থানটা এখানে আছে, এই জায়গায় প্রাথমিক অবস্থান আছে। লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ করা হচ্ছে না নির্দেশ করে। মানে এখানে 4টা রেখা আছে, কোন রেখায় কোনো কাজ হচ্ছে না এমনটা নির্দেশ করে। তুমি একটু কমেন্টে লেখো দেখি কোনটা হবে, এটার অ্যান্সার দাও।
সবাই একটু অ্যান্সার দাও দেখি, কোন রেখায় কোনো কাজ হচ্ছে না? এক্স এ, এক্স বি, এক্স সি, এক্স ডি, কোনটায়, কোন রেখায় কোনো কাজ হচ্ছে না? 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 আচ্ছা, সাজ্জাদ আল ফুয়াদ বলছো এক্স বি, তাকিয়া নিথি বলছে এক্স বি, তাকে আচ্ছা সিনহা বলছে এক্স বি, সৈয়দা মিলা বলছে এক্স বি, প্রশান্ত পোদ্দার বলছো এ। আচ্ছা এ মানে এক্স এ, আয় হায় কি বলে, এক্স বি। আচ্ছা এখানে বুঝতে হবে যে কাজ যদি না হয় তার মানে যখন আমাকে যেই রেখায় আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না সেই রেখায় কোনো কাজ হচ্ছে না, তাই না? তাহলে কোন রেখায় আয়তনের পরিবর্তন হচ্ছে না বলতো? আমাকে আয়তনটা আছে কোন বরাবর বলতো? এই ভি বরাবর কি আছে? আয়তন না, সরি এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কি আছে বলতো? আয়তন। মানে এই এই বরাবর কি আছে বলতো? আয়তন। আর এই বরাবর কি আছে বলতো? চাপ। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাকে এক্স অক্ষের যেহেতু আয়তন আছে, তাহলে কোন রেখা, এক্স অক্ষের উপর যে লম্ব রেখাটা আছে ওই ওই রেখায় কি আমার এক্স অক্ষের কোনো মানের পরিবর্তন হয় নাই? এখানে মানের পরিবর্তন হয় নাই কি বলতো? এক্স বি না? অর্থাৎ আমাদের এক্স অক্ষের মানের পরিবর্তন হয় না মানে কি আয়তনের পরিবর্তন হয় নাই। তাহলে আমাকে এক্স বি রেখায় কি কোনো কাজ হয় নাই। নর্মাল বিষয় এটা যে দেখো এই রেখাটা আমাদের কি এক্স বি রেখাটা কি ওয়াই অক্ষের কি বলতো? এক্স অক্ষের উপর কি লম্ব, মানে ওয়াই অক্ষের প্যারালাল, তাই তো? তো আমাকে এই যে এক্স অক্ষের উপর লম্ব রেখা এক্স এর কোনো মানের পরিবর্তন হয় না, অর্থাৎ এক্স বিন্দুতে আয়তন যা আছে বি বিন্দুতে আয়তন কি তাই আছে, তাই তো? তার মানে এখানে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। সো আমাদের অ্যান্সার কি হবে? এক্স বি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, এক্স বি। আচ্ছা, তো এই যে আমাদের যে একটা আমাদের সুন্দর একটা কোর্স তোমরা সায়েন্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক অ্যান্ড জিএসটি, ঠিক আছে, ফাইনাল হোপ মিশন যে ডিইউ কোর্স, এই কোর্সে আমাদের এই স্পেশাল কোর্সে আমরা কি কি পড়াবো? এই স্পেশাল কোর্সে আমরা আমাদের লেকচার সংখ্যা মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আমাদের টপিক ভিত্তিক যে লেকচার সংখ্যা আছে সেই লেকচার সংখ্যা আছে কত? 124টি। তো দেখো তোমাদের যে এই কোর্সে কি কি থাকতেছে, রিটেন ক্লাস আছে কি বলতো? 60টা, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। তো সলভ ক্লাস থাকবে 20টি, অন শর্ট আবার ক্লাস থাকবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে 16টি, যদি লেখা আছে বাট এর চেয়ে অনেক বেশি হবে। কাউন্সিলিং ক্লাস থাকবে 12টি, অর্থাৎ আমাদের প্রতি মাসে 2টি করে কি কাউন্সিলিং ক্লাস হবে। তুমি কিভাবে পড়তেছো, কোনো প্রবলেম ফেস করতেছো কিনা, মোটিভেশন ক্লাস বলতে পারো। তো এইগুলোর আবার লেকচার টেস্ট হবে। আজকে যে ক্লাস হচ্ছে আগামীকাল সেটা লেকচার টেস্ট, ঠিক আছে? লেকচার টেস্ট তুমি দিতে পারবে আমাদের ওয়েবসাইটে। রিটেন টেস্ট থাকবে, পেপার ফাইনাল থাকবে, ডাবি মডেল টেস্ট থাকবে, ঠিক আছে? এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড কি মডেল টেস্ট থাকবে 12টি। অর্থাৎ এখানে কি বলতো আমাদের 232টি ক্লাস, আবার এখানে কি বলতো 160 প্লাস, মানে 168টি পরীক্ষা আছে। এটা বেশি হবে, অনেক বেশি হবে, এই জন্য 160 প্লাস লিখলাম, 160 প্লাস পরীক্ষা। ম্যাটেরিয়ালস দাবি প্রশ্ন ব্যাংক সলভ আগামী সপ্তাহে সবাই পেয়ে যাবে পিডিএফটা একদম গোছানো, ঠিক আছে? লেকচার শিট ও ক্লাস নোট এটা আমরা দিয়ে দিব, যে আজকে ক্লাস নোট আছে আর ক্লাস শেষে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এবং ওয়েবসাইটে ইনশাল্লাহ দিয়ে দিব। আবার স্পেশাল সাজেশন এমসিকিউ প্লাস রিটেনের, ঠিক আছে, আলাদা আলাদা সাজেশন। তারপরে কি বলতো নিজস্ব ওয়েবসাইটে আমাদের কি বলতো লাইভ ক্লাসগুলা, এই যে লাইভ ক্লাস হচ্ছে এটা রেকর্ডেড থাকবে, হোয়াটসঅ্যাপে আমাদের টিচারদের সাথে সমাধান পাবা। তারপর এক কোর্সে ভর্তি হলেই কি বলতো তোমার অন্য অন্য যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের জন্য কি হয়ে যাবে। তো সায়েন্সের শিক্ষার্থীদের একটা সমস্যা কি, তোমাদের মাঝে অনেকের মাঝে এটা একটা মানে খুব একটা ভ্রান্ত ধারণা আছে, কি বলতো পরীক্ষা একটু খারাপ হয়েছে তাহলে বিভাগ চেঞ্জ করি। আরে ভাই, বিভাগ চেঞ্জ করে তোমার লাভটা কি? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা দিয়ে তোমার কি নিজস্ব আলাদা সিট আছে তোমার জন্য? না। তুমি বিভাগ যদি চেঞ্জ করো তুমি কি গুচ্ছে পরীক্ষা দিতে পারবা বিভাগ চেঞ্জ করে? ওখানে তো নাই, তোমাকে সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। কৃষি গুচ্ছে কি তোমাকে সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও তোমার এখন কি বলতো সায়েন্সের সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে। তাহলে তুমি কোথায় দিবা? সো ভেবে চিন্তে তোমাদের ডিসিশন নিতে হবে। অবশ্যই ক ইউনিটে প্রস্তুতি নিলে যদি শেষ পর্যন্ত লেগে থাকো কোথাও না কোথাও তোমার চান্স হবেই। আর আমাদের যে কোর্স, এটা কোর্সের প্রাইস হলো 3450 টাকা, বাট ডিসকাউন্ট চলছে এই মাসের মধ্যে ভর্তি হলে কি বলতো 1450 টাকা।
এই মাসের পরে আবার এটা কি বেড়ে যাবে, ঠিক আছে। ক্লাস নেবে এই যে আমরা 5 জন আছি, 5 জন তোমাদেরকে একদম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট একদম বেসিক থেকে পড়াবো, ঠিক আছে। যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমাদের তো ক্লাস তো শুরু হয়ে গেছে। তো দেখো সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো যে কি বলছে। সমষ্ণ প্রক্রিয়া মানে কি, আমাদের যে প্রক্রিয়ায় তাপমাত্রাটা স্থির থাকে, তাই না। সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আলাদাভাবে আমাদের কিন্তু পড়তে হচ্ছে বা পড়তে হবে। তো সমষ্ণ প্রক্রিয়া মানে কি বলতো, এখানে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এই প্রক্রিয়া কি বলতো, একটু আগে আমরা শিখে আসলাম, একটু আগে কিন্তু শিখে আসছি কি বলতো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি আমাদের টি স্থির, টি কি বলতো স্থির, টি স্থির। আচ্ছা টি যদি স্থির হয় তাহলে এখানে আমাদের কি বলতো ডি ইউ কি বলতো 0, তখন ডি কিউ ইজ ইকুয়াল টু কি বলতো ডি ডাব্লিউ হবে, রাইট। সো এই জিনিসগুলো কিন্তু আমরা আগে শিখছি, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়া কি টি স্থির, ওকে। টি যদি স্থির হয় তাহলে আমাদের সেখানে কি হয় বলতো, পির সাথে ভির কি সম্পর্ক হয় বলতো, ব্যস্তানুপাতিক। তো পির সাথে ভির যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তখন আমাদের পি ইজ ইকুয়াল টু কত, কে ইন্টু কত 1/v, বা পিবি ইজ ইকুয়াল টু কত কে, এটা আসে না। পিবি ইজ ইকুয়াল টু কি আসে, কে আসে। এখান থেকে পি1 ভি1 ইজ ইকুয়াল টু কত, পি2 ভি2, ঠিক আছে। তো এত ডিটেলস তো আমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট এই সূত্রগুলো মনে রাখতে হবে। তো পি1 ভি1 ইজ ইকুয়াল টু কত, পি2 ভি2, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে কিন্তু খুব সুন্দর করে। এবং সমষ্ণ প্রক্রিয়া এখানে কার সূত্র, কার সূত্রটা খাটে বলতো, বয়েলের সূত্র প্রযোজ্য হয়। কার সূত্র বলতো, বয়েলের সূত্র, বয়েলের সূত্র। কার সূত্র খাটবে বলতো, বয়েলের সূত্র খাটবে। আর বয়েলের সূত্র কিন্তু আমাদের এটা পি1 ভি1 ইজ ইকুয়াল টু কত, পি2 ভি2, ওকে। এইখানে সমষ্ণ প্রক্রিয়ায় আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু টার্ম মনে রাখতে হবে। এই প্রক্রিয়াটা কি বলতো, ধীর প্রকৃতি, ধীরে ধীরে কি বলতো, ধীরে ধীরে বা আস্তে আস্তে পরিবর্তন হবে, ধীরে ধীরে পরিবর্তন হবে। তোমার আয়তন বা চাপ, আয়তনের পরিবর্তন হয় কি ধীরে ধীরে। তুমি চাপের পরিবর্তন করছো কিন্তু আয়তনের পরিবর্তন হবে কি বলতো, ধীরে ধীরে পরিবর্তন হবে। লেখা থাকবে কি ধীরে ধীরে পরিবর্তন, তার মানে সেটা কি বলতো সমষ্ণ প্রক্রিয়া, মানে ধীর প্রক্রিয়া, ঠিক আছে। তো এইখানে আমাকে কি বলতো মনে রাখতে হবে কি, তাপমাত্রা স্থির, বাংলা কথা লেখা থাকবে তাপমাত্রা স্থির, তাপমাত্রা কি স্থির। তো এইখানে আমার কাজ, তাহলে কাজ যদি আমি কৃত কাজ বের করি, কৃত কাজ বের, সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ, কৃত কাজ বের করার সূত্রটা কি বলতো, কৃত কাজ, কৃত কাজ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু, মনে আছে তোমাদের এনআরটি একাডেমিকে পড়েছিলাম, লন কি বলতো V2/V1, এনআরটি লন V2/V1। তো V2/V1 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যদি চাপের সাথে সম্পর্কটা দেই তাহলে কি হবে, এনআরটি লন কি হবে বলতো P1/P2 হবে। কারণ চাপের সাথে আয়তনের সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক সবসময়। তুমি চাপ দিবা আয়তন কি কমে যাবে, একটা গ্যাসে ধরো তুমি বেলুনে চাপ দিচ্ছ, আয়তনটা কি হয়ে যাবে বলতো, কমে যাবে, আয়তনটা কি কমে যাবে, এই আর কি। সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। জাস্ট এখান থেকে কোনো অঙ্ক আসবে না। আমাকে একাডেমিকে দেখো কাজের সূত্র ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট অ্যাডমিশনে কাজের সূত্রে কোনো ইম্পর্টেন্স নাই, কারণ এখানে লন আছে, যার সূত্রটা জানতে হবে। যদি অঙ্ক আসে এই যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 এখান থেকেই আসবে, বুঝছো, বুঝছো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে সমষ্ণ প্রক্রিয়া থেকে। তারপর আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাকে কি কি মনে রাখতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটু আগে আমরা শিখছি, আবার লিখে দিচ্ছি আমি। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কি বলতো, মূলত এখানে আমাদের তাপ স্থির, তাপ, তাপ কি বলতো স্থির, তাপের কোনো আদান প্রদান হবে না। তার মানে কি ডিকিউ কি আমাদের বলতো 0। আচ্ছা ডিকিউ যদি 0 হয় তাহলে আমরা একটু আগে দেখছি কি বলতো, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি মাইনাস ডিইউ, আবার ডিইউ ইজ ইকুয়াল টু কি মাইনাস ডি ডাব্লিউ। এটা কখন হয় আমরা কিন্তু দেখে নিছি, ঠিক আছে, আমরা কিন্তু দেখছি, ঠিক আছে। ডি কিউ ইজ ইকুয়াল টু কি 0, তাপ স্থির, তাপ কি বলতো স্থির। আর এই প্রক্রিয়াটা কি বলতো আমাদের, এটা কিন্তু দ্রুত হবে, কি হবে বলতো, দ্রুত পরিবর্তন হবে, দ্রুত পরিবর্তন, দ্রুত পরিবর্তন হবে, ঠিক আছে। তো দ্রুত হঠাৎ করে বা হঠাৎ লেখা থাকতে পারে, হঠাৎ, হঠাৎ চাকা ব্রাস্ট হয়ে গেল, হঠাৎ, ঠিক আছে, হঠাৎ পরিবর্তন, ঠিক আছে, একসাথে মানে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। তো তখন সেই প্রক্রিয়াটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের পিভিটি এই তিনটে রাশির মধ্যে আমাকে তিনটা সূত্র আছে। দেখো পি আর ভির সাথে সূত্র হলো এটা, টি আর পির সাথে সূত্র এটা, আর টি আর ভির সাথে সূত্র আমাদের এটা। এইখানে একটু ঝামেলা আছে, টি ভি গামা মাইনাস 1,
এইখানে একটু ভুল করেছে অপারেটর। কি এইখানে গামা কেন দিবে? টি1 পি1 টি1 বি1 গামা মাইনাস 1, এইটা ঠিক আছে। ওকে, দেখো যে এখানে আমাদের কি সূত্রগুলো দেখো, টি1 বি1 গামা ইজ ইকুয়াল টু কি পি2 বি2 গামা, গামা কি সেটা আসতেছি, টি1 পি1 1 মাইনাস গামা বাই গামা, টি2 পি2 1 মাইনাস গামা বাই গামা। তো এটাকে 2 নাম্বারকে আমি আবার এভাবে লিখতে পারি। হ্যাঁ, কিভাবে লিখতে পারি বলো তো? 2 নাম্বারটাকে আমি এভাবে লিখতে পারি যে টি1 পি1 1 মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু কত, টি2 পি2 তোমরা এইভাবে হয়তো বা মনে রাখছো গামা। ওকে, সো এটাও যে কথা এটাও একই কথা। আর তাপমাত্রা আয়তনের সাথে কি টি1 বি1 গামা মাইনাস 1, তাপমাত্রার সাথে কি গামা মাইনাস 1, তাপমাত্রা এবং আয়তন। আর চাপের সাথে কিন্তু কি বলতো 1 মাইনাস গামা বাই গামা, মনে রাখো কিন্তু একটু প্যাচ আছে কিন্তু। এখন এখানে দেখো আমরা জানি গামা কি, গামা ইজ ইকুয়াল টু কি সিপি বাই কি সিবি, সিপি বাই কি বলতো সিবি, সিপি বাই কি বলতো সিবি, সিপি বাই কত সিবি। এখন এইটা নিয়ে এই টপিকস নিয়ে যেহেতু আমাদের আসে একটু পরে আমরা শিখবো। এখানে জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে আমাদের এক পরমাণুর জন্য কি বলতো, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এক পরমাণুর জন্য কত 1.66, দ্বিপরমাণুর জন্য কত 1.4, আর বহু পরমাণুর জন্য কত 1.33। ঠিক আছে, এটা যেহেতু আসছে তাহলে এটা আমরা একটু শিখে নিই, এটা একটু শিখে আসি, চলো শিখে আসি। এইখানে আছে, এইখানে আছে, দেখো এইখানে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের আমরা জানি কি বলতো যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কি আর, এটা তো আমরা জানি সূত্র, তাই না? আর গামা ইজ ইকুয়াল টু কত সিপি বাই সিবি। তাহলে আমাদের এখানে বুঝতে হবে কি সিপি গ্রেটার দ্যান সিবি। এখানে একটু খেয়াল করে দেখো যে এইখান থেকে আমরা যদি আমরা কিভাবে লিখতে পারি, এখান থেকে কি লেখা যায় সিপি ইজ ইকুয়াল টু কত সিবি প্লাস আর। ঠিক আছে, সিপি ইজ ইকুয়াল টু কত সিবি প্লাস আর। ঠিক আছে, তো এইখানে আমাদের মনে রাখার একটা টেকনিক আছে। ঠিক আছে, টেকনিকটা কি যে দেখো আমরা মনে রাখবো কিভাবে বলতো যে সিবি ইজ ইকুয়াল টু কত এফ বাই, একটু অন্য কালার নেই, তোমাদের পছন্দের কালার, টুকি কালার নেই। ওকে, তো দেখো সিবি, সিবি ইজ ইকুয়াল টু কত এফ বাই 2 আর, এটা মনে রাখবা। সিবি ইজ ইকুয়াল টু কত এফ বাই 2 আর, এফ বাই 2 আর। এটা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো হলো এখানে এই এক পরমাণুর জন্য, এক পরমাণুর জন্য এফ ইজ ইকুয়াল টু কি বলতো, এফ ইজ ইকুয়াল টু আমাদের কত, এফ ইজ ইকুয়াল টু হলো 3। এক পরমাণুর জন্য এফ ইজ ইকুয়াল টু কত 3, দ্বি পরমাণুর জন্য এফ ইজ ইকুয়াল টু কত বলতো, এফ ইজ ইকুয়াল টু কত 5, আর বহু পরমাণুর জন্য এফ ইজ ইকুয়াল টু কি বলতো 6। এটা মনে রাখলে কিন্তু আমাদের আর কোনো কিছু মনে না রাখলেও চলে। তো এক পরমাণুর জন্য এফ ইজ ইকুয়াল টু কত 3, দ্বি পরমাণুর জন্য এফ ইজ ইকুয়াল টু কত 5, আর বহু পরমাণুর জন্য কত 6। তাহলে এখানে তুমি এক পরমাণুর জন্য যদি হয় তাহলে এখানে তুমি 3 বসাও, তাহলে সিবির মান কত 3/2 আর। দেখছো যে সিবির মান কত 3/2 আর। আবার বহু পরমাণুর জন্য কত, দ্বি পরমাণুর জন্য কত 5, তার মানে কত 5/2 আর। দেখছো 5/2 আর। আর বহু পরমাণুর জন্য এফ এর মান কত 6, তার কত 6/2 মানে কত 6/2 মানে কত 3 আর, তার মানে কত 3 আর হয়েছে। সো এটা মনে রাখবা সিবি ইজ ইকুয়াল টু কত তোমার, সিবি ইজ ইকুয়াল টু এফ/2 আর। সো এক পরমাণুর জন্য এফ এর মান কত 3, আমার দ্বি পরমাণুর জন্য এফ এর মান কত 5, আর বহু পরমাণুর জন্য এফ এর মান কত 6। বুঝছো, এফ এর মান কত বলতো, এফ এর মান একটার জন্য কত 3, এফ এর মান কত বলতো 5, এফ এর মান কত বলতো 6। এফ এক পরমাণুর জন্য কি বলতো আমাদের, এটা কি এক পরমাণু, এটা কি বলতো দ্বি পরমাণু, এটা কি বলতো বহু, বহু। ঠিক আছে, এক পরমাণু, দ্বি পরমাণু, বহু পরমাণু, এই 3 5 6 এটা মনে রাখবা। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কি হবে বলতো সিবি প্লাস আর। তো সিবি যখন তুমি পারবা তাহলে সিবি বের করতে পারবা না। সিবি মানে কি বলতো, সিবি যা পাইছো তার সাথে আর যোগ করে দাও। দেখো তুমি মনে করো এক পরমাণুর ক্ষেত্রে আসছো, এক পরমাণু কি কি আছে বলতো, এই যে আমাদের হিলিয়াম, আর্গন, নিয়ন, এগুলো কি এক পরমাণু গ্যাস। ঠিক আছে, এগুলো কি গ্যাস, এক পরমাণু গ্যাস। তাহলে সিপি ইজ ইকুয়াল টু এক পরমাণুটাই আমরা যদি দেখি, এক পরমাণু, এক পরমাণু, হ্যাঁ এক পরমাণু। তো এক পরমাণুর ক্ষেত্রে সিপি ইজ ইকুয়াল টু কত বলতো সিবি প্লাস আর না। তো দেখো সিবি কত, সিবি হলো আমাদের এফ/2 আর, এফ/2 আর। দেখো তুমি মনে রাখবা কিভাবে যদি ভুলে যাও, এফ/2 আর প্লাস কি আর। তাহলে এফ এর মান কত বলতো আমাদের এক পরমাণুর ক্ষেত্রে কত 3, তাহলে কত হলো বলতো আমাদের 3/2 আর প্লাস আর। তাহলে লসাগু কত 2, তাহলে 2 আর প্লাস 3 আর কত 5/2 আর, তাহলে কত 5/2 আর বা 5r/2 একই কথা।
তাহলে আমার সিপি পাইলা কত বলতো, সিপি পাইলা কত 5/2r। এখন গামা কত বলতো, সিপি বাই সিবি। তাহলে সিপি বাই সিবি করে দাও। তুমি ধরো এক পরমাণুর ক্ষেত্রে তুমি গামা বের করতেছো, তাহলে এখান থেকে দেখো গামা যদি বের করি আমি গামা, তাহলে গামা ইজ ইকুয়াল টু কত হবে বলতো, গামা হলো আমাদের সিপি বাই কত সিবি। সিপি কত পাইছি 5/2r, নিচে কত আমাদের 3/2r করে দাও। তাহলে কত 5/2r মানে 5r/2 ইন্টু কত বলো আমাদের, কত বলতো 2/কত 3r, উল্টে গেল। তাহলে উল্টে গেলে কি হবে, আর আর কাটা গেল, 2 কাটা গেল, কত 5/3। 5/3 মানে কি বলতো, 5/3 মানে কি 1.67। সো 1.67, এই যে 5/3, 5/3 1.67, এই যে 7/5 আসবে দ্বিপরমাণুতে, এটা কত 4/3 আসবে। সো এইগুলো একটু কষ্ট করে এই শখটা দেখলেই তোমরা সবকিছু পারবা, একদম সহজ। জাস্ট তোমার সিবি ইজ ইকুয়াল টু কত f/2r, এটা মনে রাখবা। সিবি ইজ ইকুয়াল টু কত, টেকনিক্যালি মনে রাখবা, কি বলতো টেকনিক দিয়ে মনে রাখবা। তুমি পুরো শখটাই এই যে সিপি সিবি গামা সবকিছুই তুমি এই একটার মধ্যে তুমি পাইতে পারো। সিবি ইজ ইকুয়াল টু কত 5/2r, বোঝার চেষ্টা করো। তাহলে এফ এফ সরি সিবি ইজ ইকুয়াল টু কত f/2r, সিবি ইজ ইকুয়াল টু কত f/2r। তাহলে এফ কত আমাদের বলতো, এফ হলো আমাদের কত, এক পরমাণুর জন্য কত 3, দ্বিপরমাণুর জন্য কত 5, আর বহু পরমাণুর জন্য কত 6। তাহলে আমি এখানে 3 5 6 মনে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3 5 6 এটা মনে রাখবো, ঠিক আছে। সো এখানে এই যে এফ এর মান বসায় দিলেই কিন্তু আমাদের কি সিবির মান আসতেছে। সিবির মানে এক পরমাণুর জন্য কত 3/2r, দ্বিপরমাণুর জন্য কত 5/2r, বহু পরমাণুর জন্য কত আমাদের 6/2 মানে কত 3r। তাহলে এইগুলা যদি পাও, এগুলোর সাথে তুমি জাস্ট আর যোগ করে দিলে কি পাচ্ছ, সিপি পাচ্ছ, কারণ সিপি মানে কি সিপি প্লাস আর। তাহলে সিপির মান পাইলা। এখন গামা ইজ ইকুয়াল টু কত বলতো, সিপি বাই সিবি। তাহলে গামা ইজ ইকুয়াল টু কত, সিপি বাই সিবি। তাহলে সিপি বাই সিবি, সিপি বাই সিবি করে দাও, তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। বুঝছো, অ্যান্সার কি চলে আসবে না বলো, অ্যান্সার কিন্তু চলে আসবে সব কিছু। দ্বিপরমাণু কি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন, তারপর আমাদের বহু পরমাণু কি কার্বন ডাইঅক্সাইড, তারপরে যে C2H6 NH3, এগুলো আমাদের থাকতে পারে কি বহু পরমাণু, ঠিক আছে। তো আমাকে এরকম ভাবে থাকতে পারে যে বায়ুতে যে গ্যাসের পরিমাণ বেশি তার গামার মান কত। বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বেশি বলতো, বায়ুতে আমাদের কি নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেশি না, তার নাইট্রোজেন কি দ্বিপরমাণু, তার গামার মান কত 1.4। সো এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা দেখো যেখানে ছিলাম যে আমাদের কি বলতো সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ায় যত ধরনের গ্রাফ আছে, যত ধরনের গ্রাফ আছে আমাদের, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায়। তো সমষ্ণ প্রক্রিয়া এখানে তো দেওয়াই আছে, তো আমরা একটু সুন্দর করে আমরা একটু চিত্র আঁকাই। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় গ্রাফ। তো সমষ্ণ প্রক্রিয়াটা কি বলতো, সমষ্ণ প্রক্রিয়া আমাদের পি প্রপোর্শনাল কত 1/v, তাই তো। পি প্রপোর্শনাল 1/v হলে এখানে এটা একটা জিনিস। আবার কি বলতো আমাদের কি পাইছিলাম বলতো, পিভি ইজ ইকুয়াল টু কত কে, এই লাইনটা কিন্তু আমরা পাইছিলাম। তো একটু খেয়াল করে দেখো আমাদের গ্রাফগুলো যদি আমরা দেখি, তো গ্রাফগুলো একটু দেখি, গ্রাফ কেমন কেমন গ্রাফ হতে পারে, আমাদের কয়েক ধরনের গ্রাফ হতে পারে। সো গ্রাফগুলো আমরা একটু যদি দেখি, 3 4 ধরনের গ্রাফ হবে, আমরা 4 ধরনের গ্রাফই দেখবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা প্রথমে যদি দেখি যে এখানে কি পি ভার্সেস বা পি বনাম ভি, মানে চাপ বনাম আয়তন বা চাপ বনাম আয়তন, চাপ বনাম কি আয়তন, চাপ বনাম কি আয়তন, ঠিক আছে। তাহলে এটা গ্রাফটা কেমন হবে, চাপ বনাম আয়তন, চাপ ভিন্নকালে নেই, আচ্ছা ঠিক আছে, চাপ সাদাই ভালো, সাদাতে ভালো দেখা যায়। ওকে, চাপ বনাম আয়তন, তার মানে চাপ বনাম আয়তন। সো আমাদের চাপ বনাম আয়তন মানে কি, তোমার এই বরাবর কি আছে বলতো, চাপ আছে, এই বরাবর কি আছে, আয়তন আছে। আচ্ছা আছে, ওকে। তারপর এটা দেখো এখানে আমাদের কি বলতো, এখানে পি বনাম 1/v, তাহলে এটার ক্ষেত্রে কেমন হবে, পি বনাম 1/v। ওকে, তাহলে এই বরাবর আমার কি বলতো পি, এই বরাবর কত 1/v। তারপর কি আছে আমাদের আছে কি পি 1/v, পিভি। আচ্ছা, ভি বনাম 1/p, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি এরকম থাকে যে ভি বনাম
1/p, ভি বনাম 1/p। তাহলে একটু খেয়াল করে দেখো, ভি বনাম 1/p, তাহলে কি হবে, ভি বনাম 1/p। আচ্ছা, তো এবার আবার নিলাম কি ভি, এবার আবার নিলাম কি 1/p। সো আরেকটা আছে আমাদের পিবি ভার্সেস ভি বা পিবি ভার্সেস পি, যেটাই বলো না কেন, ওইটা আমরা যদি নেই, পিবি ভার্সেস ভি, মানে এখানে কি পিবি বনাম ভি বা পিবি বনাম পি, যেটাই বলো না কেন। এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের কি কি আছে, পির সাথে ভির কি সম্পর্ক বলতো, ব্যস্তানুপাতিক না? তো যে কোনো ব্যস্তানুপাতিক যদি সম্পর্ক হয়, তার আমার গ্রাফটা কেমন হয়, এটা আমি গ্রাফের আমার ইউটিউব চ্যানেলে একটা ক্লাস নেওয়া আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? আমি সাজেস্ট করব তোমাদেরকে দেখতে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যে কোনো ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা যদি এরকম হয়, y প্রপোর্শনাল টু 1/x টু দ্য পাওয়ার n, অর্থাৎ যে কোনো ব্যস্তানুপাতিকের গ্রাফ হলেই সেটা এরকম পরাবৃত্ত, ঠিক আছে, এরকম বাঁকানো, যে কোনো ব্যস্তানুপাতিকের গ্রাফ। ওকে, তারপরে এখানে দেখো পি আর 1/b, এখানে তুমি কি নিছো, পি নিছো না, তার মানে পির জায়গা যদি y ধরো, তাহলে আমার এখানে 1/v কি x না, তাহলে 1/v x, তার মানে আলটিমেটলি কিন্তু এটা কি হয়ে যাচ্ছে বলতো, আমাদের পির সাথে ভির সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, বাট পির সাথে 1/v এর কি সম্পর্ক বলতো, সমানুপাতিক। তখন কেমন হবে বলতো, তখন গ্রাফটা কেমন হবে, তখন কিন্তু আমার কি হবে বলতো, মূলবিন্দুগামী সরলরেখা হবে। তখন কি হবে বলতো, মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী কি বলতো, সরলরেখা, অর্থাৎ তখন হবে এটা এরকম, মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী কি বলতো, সরলরেখা, এরকম মূলবিন্দুগামী কি সরলরেখা। ওকে, আবার যদি আমাদের ভির সাথে 1/p এর কি সম্পর্ক বলতো, এখানে ভির সাথে 1/p এর সম্পর্ক কি আমরা জানি, তাহলে পি সমানুপাতিক যদি 1/b হয়, তাহলে ভি সমানুপাতিক কত, 1/p না? তো একই রকম তো, সমানুপাতিক তো, তো তখন হবে কি আবার কি, মূলবিন্দুগামী সরলরেখা। খুবই সিম্পল, তুমি গ্রাফের ক্লাসটা দেখে নিও, তাহলে আরো ক্লিয়ার হবে। আমাদের ফিজিক্সে 6-7 ধরনের রিলেশন আছে, এগুলো রিলেশনাল গ্রাফ বলে। পিভি, পিভি কি কনস্ট্যান্ট না, তার মানে পিভি যেই অক্ষে থাকবে সেই অক্ষের উপর কি লম্ব হবে, পিভি ওয়াই অক্ষে আছে তাহলে ওয়াই অক্ষের উপর কি লম্ব, পিভি এক্স অক্ষে থাকলে এক্স অক্ষের উপর লম্ব থাকতো, বুঝছো? তো এগুলো খুবই নর্মাল জিনিস, তোমরা এগুলো পারো। তারপর একটু দেখা দিলাম, এখানে এগুলোই ছিল। আর একটা জিনিস হলো তোমাকে মনে রাখতে হবে যে এই কথাটা তোমরা জানো যে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল থেকে কি বলতো, গামা গুণ খাড়া, ঠিক আছে, গামা গুণ খাড়া, ঠিক আছে, রুদ্ধতাপীয় রেখার ঢাল কিন্তু বেশি খাড়া। ধরো আমি যদি একটা গ্রাফ আঁকাই, এটা এরকম, মনে করো এই বরাবর দিলাম একটা এক্স অক্ষ, এই বরাবর কি দিলাম বলতো, ওয়াই অক্ষ, ঠিক আছে, এই বরাবর কি ওয়াই অক্ষ। এখন এখানে দেখো পয়েন্ট নিলাম, এখানে এটা আর একটা এটা, ধরো এখানে লিখলাম কি এ, এটা বি, এটা কি সি। এখানে দেখো তো কোন রেখাটা বেশি খারাপ বলতো, এ বি নাকি এসি? অবশ্যই এসিটা কি বেশি খারাপ। তাহলে এখানে কি বলতো, এ বি কি বলতো, সমষ্ণ, এ বি কি সমষ্ণ, আর এসি কি বলতো, এসি হলো আমার কি বলতো, এসি হলো আমাদের কি রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়, কারণটা কি এটা কি বেশি খারাপ, সবসময় মনে রাখবা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, এসি রেখার ঢাল, এসি ঢাল, এসি ঢাল ইজ ইকুয়াল টু কি বলতো, গামা ইন্টু কি বলতো, আমাদের কি বলতো, এ বি ঢাল, এ বি ঢাল, তাই না, এ বি ঢাল, খুব সিম্পলি। অর্থাৎ রুদ্ধতাপীয় রেখার ঢাল সবসময় কি বলতো, সমষ্ণ রেখার ঢাল থেকে গামা গুণ খাড়া হবে। রুদ্ধতাপীয় রেখার ঢাল সবসময় কি হবে বলতো, সমষ্ণ রেখার ঢাল থেকে গামা গুণ খাড়া হবে, বুঝছো? এটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, তারপরে আসো আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ যদি আমরা দেখি, এটা আমাদের কি কুয়েটে আসছে। কি বলছে, বলছে কি একটি নির্দিষ্ট গ্যাসের জন্য, একটি নির্দিষ্ট কি বলতো গ্যাসের জন্য, একটি নির্দিষ্ট গ্যাসের জন্য, তাই তো, নির্দিষ্ট গ্যাসের জন্য কি বলতো, পি ইজ ইকুয়াল টু কত, কে ইন্টু 1/v, মানে কি পি প্রপোর্শনাল টু কত, ভি, তাই না, মানে পি এখানে মূলত পি ইজ ইকুয়াল টু, এটা যদি হয় তার মানে কি পি প্রপোর্শনাল কত, 1/v না, এটা মানে টি স্থির আছে, সোজা কথা। তার মানে এখানে বোঝা যাচ্ছে সমস্ত প্রক্রিয়া, এখানে চাপ ও আয়তন এবং টি হলো কি তাপমাত্রা, পি মানে চাপ আর টি হলো তাপমাত্রা, কে ইজ ইকুয়াল টু ধ্রুবক। এমত অবস্থায় নিচের কোনটি সঠিক নয়, এই দেখো সঠিক নয় বলছে, সঠিক কিন্তু বলে নাই, বলছে নিচের কোনটি সঠিক নয়। তার মানে এখানে কি সমস্ত প্রক্রিয়া, তাহলে পি প্রপোর্শনাল টু কত, 1/v না, তাহলে পিবি ইজ ইকুয়াল টু কত, কে, তাই তো, এগুলো আমরা জানি। তো পিবি ইজ বাই পি, তার মানে এটা কি রাইট, মানে এটা তো ঠিক, এটা তো ঠিক, তাহলে আমাকে সঠিক নয় বলছে, তার মানে এটা অ্যান্সার হবে না। আবার পির সাথে 1/v কি হলে কি হবে বলতো, মূলবিন্দুগামী সরলরেখা, এটাও কিন্তু ঠিক। আর পি আর ভি কি হবে বলতো, যে পরাবৃত্ত, এটাও কিন্তু ঠিক। আবার ভি এবং 1/p এটাও কিন্তু ঠিক। পি আর ভি কি বলতো, এটা কি ঠিক না, পি আর ভি ব্যস্তানুপাতিক ছিল, তার মানে এরকম ছিল, ঠিক আছে, এরকম ছিল।
পরাবৃত্ত ছিল, এই যে পি আর ভি, তার মানে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, কিন্তু এটা সঠিক নয়। আমাকে বলছে নিচের কোনটি সঠিক নয়, এই চারটাই কিন্তু সঠিক, এই চারটাই কিন্তু কি সঠিক। দেখার পরেই অনেকে কি করে যে বলছে এটার সাথে কি সঠিক, এই যে এটা দেখছে মনে হচ্ছে কি এটা সঠিক, তাহলে এটাই অ্যান্সার থাকে, এইটা দেখে না, অপশনগুলো দেখতে হবে এবং কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কোশ্চেনটা কিন্তু খুবই ভালোভাবে পড়তে হবে, বুঝছো? এই কোশ্চেনটা কি করতে হবে, খুবই ভালোভাবে পড়তে হবে। ওকে, ঠিক আছে, কোশ্চেনটা খুবই ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে তারপরে কিন্তু কি করতে হবে বলতো, অ্যান্সার করতে হবে। এই গ্রাফ বুঝছো? তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় সকল ধরনের গ্রাফ বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো তো দেখি, সবাই একটু কমেন্ট করো তো দেখি, গ্রাফ বুঝছো কিনা? ওকে, আমাদের লিখন, তোমাদের লিখন ভাইয়া ঠিক আছে মোটামুটি স্লোগান ধরে ফেলছে। তারপরে তোমাদের ইসমাইল ভাইয়া ম্যাথের বস, সে সে বলছে ওকে ভাই ভালো করে পড়বো, ঠিক আছে। তোমাদের ভাইয়ারা বলতেছে ভালো করে পড়বে তোমরা, আর তোমরা কি ঘুমাবা নাকি? তোমাদের ভাইয়ারা যে তোমাদেরকে যে পড়াচ্ছে, সব ভাইয়ারা কিন্তু অনেক ডেডিকেশন দিয়ে, একটা স্লাইড দেখলেই বুঝতে পারবা যে এই স্লাইডের পিছনে কতটা তোমার পরিশ্রম তোমার ভাইয়ারা করতেছে, ঠিক আছে। একদম সবকিছু সবকিছু সুন্দর করে গুছিয়ে তোমাদের কি করতেছে বলতো, তোমাদেরকে পড়াচ্ছে। এখন তোমাদের কাজ কি? তোমাদের তো কোনো কাজ নাই, কাজ একটাই, শুধু পড়াশোনা করা। যদি এটা যদি করতে পারো তাহলে অবশ্যই দেখবা কি করতে পারো বলতো, তোমার যে স্বপ্নের যে জায়গাটা, তোমার যেখানে তুমি চান্স পেতে চাচ্ছ, একটা ভালো একটা সাবজেক্টে দেখবা তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। তো এই অ্যাডমিশন টাইমটা খুবই তোমাকে এখানে তোমাকে বাস্তববাদী হইতে হবে, ইমোশন দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে। ভালো লাগতেছে না আজকে পড়বো না, একটু মন খারাপ হয়েছে পড়বো না, তুমি চান্স পাবা না। এখানে কোনো তোমাকে কি বলতো ইমোশনের দাম নাই, কারণ লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিবে, তোমার লক্ষ লক্ষ শিক্ষার্থীর সাথে তোমাকে প্রতিযোগিতা করতে হবে, তাহলে তোমাকে কি পরিমাণ ইফোর্ট দিতে হবে বুঝতে পারো? তোমাকে সেই পরিমাণ ইফোর্ট দিতে হবে যেই পরিমাণ ইফোর্ট দিলে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পিছনে ফেলে তুমি তোমার সিটটি কনফার্ম করতে পারো, বুঝছো? তো অনেক পরিমাণ, অনেক অনেক, তুমি নিজেও বুঝতে পারবে না যে কত পরিমাণ তোমাকে পরিশ্রম করতে হবে। সো লেগে যাও, একদম শুরু থেকে লেগে থাকো, একদম শেষ দিন পর্যন্ত। তোমাকে কি করা যাবে না বলো তো, হতাশ হওয়া যাবে না। আমরা যে পরীক্ষা নিব, মাঝে মাঝে পরীক্ষায় কম নাম্বার পাবা, বাট হতাশ হওয়া যাবে না, কারণ তুই আস্তে 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 তুমি পড়বা, পারবা। কারণ তুমি এতদিন একাডেমিকের পড়া পড়ে আসছো, এখন তো অ্যাডমিশন তো একটু ভিন্ন দাসের পড়াই আমাকে পড়তে হবে। তো দেখো, আমাদের বুটেক্স এর একটা প্রশ্ন সলভ করি, 15-16 সেশনে আসছিল। কি বলছে, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? তো রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে দেখো, রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা কি বলতো তিনটা সম্পর্ক দেখলাম না, পি ভি এবং টির মাঝে কয়টা সম্পর্ক দেখছিলাম বলতো, তিনটা দেখছিলাম। আমি আবার লিখে দিচ্ছি, পি অন বি অন গামা ইজ ইকুয়াল টু কত, পি টু বি টু গামা। তারপরে কি পড়ছিল বলতো, টি ওয়ান বি ওয়ান এর সাথে কি বলতো গামা মাইনাস ওয়ান, কিন্তু হ্যাঁ টি টু বি টু গামা মাইনাস ওয়ান, ওকে। আর চাপের সাথে, তাপমাত্রা এবং চাপের সাথে কি বলতো, টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু কত, টি টু পি টু ওয়ান মাইনাস গামা বাই কি বলতো গামা, তাই না, ওয়ান মাইনাস গামা বাই গামা, ওকে। সো আমাদের এখানে কোনটা অ্যান্সার হবে? তো এইখানে যেগুলা এটা ইজ ইকুয়াল টু এটা, তার মানে কিন্তু আমাদের এটা কিন্তু কনস্ট্যান্ট ধরতে পারি। সো এইখানে আমরা কি লিখতে পারি, এইখান থেকে 1 নাম্বার থেকে আমরা এভাবে লিখতে পারি না, টি পি টি পি বি পি ভি গামা ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, তাই তো, এটা লিখতে পারি। তারপর আবার কি বলতো আমাদের 2 নাম্বার ক্ষেত্রে কি লিখতে পারি, টি ওয়ান বি ওয়ান গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি বলতো কনস্ট্যান্ট, তাই তো, কনস্ট্যান্ট। তারপর 3 নাম্বারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা বাই কি গামা, ওয়ান মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু কি বলতো কনস্ট্যান্ট, ওকে। সো আমাদের কোনটা অ্যান্সার হবে বলতো, এটা তো হবে না, পিটি তো হবে না, মানে টিপি হবে কিন্তু পিটি তো না, এটা বাদ, কারণ আমাদের তাপমাত্রার উপর কিন্তু গামা ছিল না, ছিল না। তারপর কি টিপি গামা বাই ওয়ান গামা মাইনাস ওয়ান, তাহলে এটাও বাদ, কারণ কি আমার টিপির ক্ষেত্রে কি ছিল, গামা মাইনাস ওয়ান মাইনাস গামা বাই গামা ছিল, তাই না। তারপর কি বলতো, টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা, এটা কিন্তু রাইট, এটা কি রাইট না, এটাও রাইট না, তার মানে আমার অ্যান্সার কি হবে বলতো সি। তো অপশনগুলা প্রথমে আস্তে 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 সলভ করা শিখবা, পরে আস্তে আস্তে দেখবা তুমি দেখলেই পারবা। সো এই জন্য সূত্রগুলা কিন্তু পারতে হবে, তুমি সূত্র পারলে ফিজিক্সের সব সূত্র যদি পারো, সূত্রের ব্যবহার যদি পারো, তুমি এমনিতেই সব পারবা, ঠিক আছে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তারপর দেখো এখানে কি বলছে, টি তাপমাত্রার 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলে যতক্ষণ না বায়ুর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। চাপ ও আয়তন কি বলতো,
চাপ ও আয়তন কি হয়েছে বলতো, দ্বিগুণ হয়েছে। চাপ চাপ এবং আয়তন দুইটাই আমার দ্বিগুণ হয়েছে। তো এটা আমার কি বলতো সমন্বয় সূত্র, যদি আদর্শ গ্যাসের অঙ্ক আমরা বলতে পারি, আদর্শ গ্যাস এবং এটা কিন্তু মিল আছে। সো দেখো এটা কি আমাদের সমন্বয় সূত্রটা মনে আছে তোমাদের, এই যে এরকম ছিল না, P1 B1 বাই T1 ইজ ইকুয়াল টু কত, P2 V2 বাই কত T2। সো এটা দিয়ে তুমি T2 বের করলেই হয়ে যাবে। বাট আমি তোমাকে একটা শর্ট টেকনিক শিখায় দেই। শর্ট টেকনিকটা কি মনে রাখবা, মনে রাখবা চাপ ও আয়তন, চাপ ও আয়তন n গুণ হলে তাহলে T2 কত হবে বলতো, n স্কোয়ার T1। T1 কে মাস্ট কেলভিনে নিতে হবে, n স্কোয়ার T1, অর্থাৎ চাপ এবং আয়তন দুইটাই পরিবর্তন হলে একই রকম ভাবে n গুণ হয়েছে। দেখো কি বলছে, চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হয়েছে, তার মানে n এর মান কত এখানে বলতো 2 না, তাহলে n ইজ ইকুয়াল টু কত এখানে বলতো 2, তাহলে n ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে T2 কত বলতো 2 স্কোয়ার মানে কত 4, 2 স্কোয়ার আমি এক ভেঙে ভেঙে পড়াই দিই তোমাদেরকে, T2 ইজ ইকুয়াল টু কত 2 স্কোয়ার ইন্টু T1, তাহলে কত 4, T1 কত আমাকে, T1 কত বলো, T1 আমাকে এখানে কিন্তু দেওয়া, T1 কত বলতো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, T1 কি বলতো 0 ডিগ্রি সেলসিয়াস, আমাকে পরিবর্তিত তাপমাত্রা তো চাইছে তাই না, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি বলতো 273 কেলভিন। সময় এখানে কি হতো 273, অবশ্যই কেলভিনে নিতে হবে। তাহলে এটা দ্বারা তুমি গুণ করলে কত হবে বলতো, দেখো গুণ করে দেখো কত আসে, 3 4 কত 12, 2 হাতে আমার 1, 4 7 28 আর 1 কত বলতো 29 9, হাতে আছে আমার কত 2, 4 2 8 আর 2 কত 10, তার মানে কত 1092 কেলভিন আমাকে। আচ্ছা এটা এটা তো আমি অ্যান্সার করতেছি, সমস্যা নাই, 1092 কেলভিন। আমি এটা বুঝাইতেছি ডিটেলসে, কারণ কি অলরেডি আমার এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমরা একটা এমসিকিউ যখন সলভ করব তখন আমরা কিন্তু আরো ওই রিলেটেড যতগুলো এমসিকিউ আসবে সবই আমরা সলভ করব। দেখো এটাও কিন্তু আমাদেরকে অপশনে থাকতে পারতো 1092 কেলভিন, কিন্তু এটাকে আমাদের আছে নাই, আমাকে কি আছে বলতো, এইখানেই কিন্তু তোমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। দেখো 4 ইন্টু T1 কত 4T, মানে যেটা ধরছে আর কি T। সো আমাদের কিন্তু 4 গুণ করছে, তার মানে অ্যান্সার কি বলতো আমাদের তোমার 4 গুণ হবে, অর্থাৎ 4 গুণ হবে, অথবা এখানে কি থাকতে পারতো, এখানে থাকতে পারতো কি বলতো 1092 কেলভিন। এখন যদি তোমাকে ডিগ্রি সেলসিয়াসে থাকে, তোমাকে ডিগ্রি সেলসিয়াসে থাকলেও কিন্তু তোমাকে কেলভিনে না করতে হবে, পরে তোমাকে 273 বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে অ্যান্সার আসবে, ঠিক আছে। তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু আমরা যখন আদর্শ গ্যাস পড়বো তখন ওই অধ্যায়ে বেশ কিছু প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে এই রিলেটেড আসছে, তখন আমরা আরো ডিটেলসে পড়বো। জাস্ট আমি তোমাকে একটা কোশ্চেন যেহেতু এখানে আছে এটা দিয়ে আমি কি বলতো দুইটাই তোমাকে দেখাই দিলাম, ঠিক আছে। যেহেতু আমাদের ফিজিক্সের একটা চ্যাপ্টার এসে তার একটা চ্যাপ্টারে কিছু কিছু টপিক্সে মিল আছে, সো যখন যেটা পড়াবো সেটাই শিখে ফেলবা, ঠিক আছে। তারপর আসো যে আমাদের কি বলছে, তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে, কোন প্রক্রিয়ায় তাপের পরিমাণ স্থির থাকে, সবাই একটু কমেন্ট করো তো দেখি, তাপের পরিমাণ স্থির থাকে কোন প্রক্রিয়ায়, কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয় না। আমরা জানি তাপের আদান প্রদান হয় না কোন প্রক্রিয়া বলতো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। সো অ্যান্সার কি হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলতো তাপের কোনো আদান প্রদান হয় না। আমরা জানি তাপের কোনো আদান প্রদান হয় না কোন প্রক্রিয়ায় বলো, তাপের কোনো আদান প্রদান হয় না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ওকে, ওটা কিন্তু জাহাঙ্গীরনগর আসছিল। তারপরে দেখো রুদ্ধতাপীয় পদ্ধতিতে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কি, একটু আগে আমরা দেখলাম, দেখো কতবার আসছে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, আরো অনেক ইউনিভার্সিটিতে আসছে। তো আমরা জানি যে পিভি গামা ইজ ইকুয়াল টু কত কনস্ট্যান্ট। এখন এই যে দেখো এই ব্র্যাকেটের বাইরে যদি গামা থাকে তাহলে সেটা কিন্তু দুইটার মধ্যেই হয়ে যায়। সো এখানে গামাটা আসলে কি বলতো কার উপর আছে বলতো, শুধুমাত্র ভির উপর আছে না, শুধুমাত্র কি ভি এর উপর আছে, পির উপর কি আছে নাই। তো একটু খেয়াল রাখতে হবে কিন্তু, তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, এটার পিবি গামা, বি অ্যান্সার হবে। পিবি গামা ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কি বলতো কনস্ট্যান্ট হবে, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। বুঝতে পারছো, এখানে কিন্তু বুঝতে হবে, এখানে কিন্তু তোমাকে মানে দেখবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার ছোট্ট ছোট্ট ভুলের জন্য তোমার চান্স হয়ে মানে তোমার অনেক নাম্বার কাটা যাবে, এবং তোমার চান্স নাও হইতে পারে যদি ছোট ছোট ভুল বেশি হয়। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের ভুল অনেক কম হবে। ওকে, আচ্ছা এটা তো আমরা আগেই পড়ে ফেলছি। তো এখানে দেখো কি বলছে, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু গামা, গামার পরিবর্তে এখানে কি লিখছে, লিখছে এক্স,
ভালো কথা, তাহলে গামার জায়গায় আমরা এক্স দিব। ওকে, তো গামার পরিবর্তে লিখছে কি এক্স লিখছে, গামার পরিবর্তে লিখছে কি এক্স। নিচের কোন সম্পর্কটি এক মোলের জন্য সঠিক? আচ্ছা, 1 মোলের জন্য সঠিক বলছে, খুব ভালো কথা। তো এটা যেহেতু আসছে, তাহলে আমরা একটু কিছু জিনিস শিখে নিই, এখান থেকে কিছু জিনিস শিখে নিই। তাহলে একটু খেয়াল করে দেখো কয়েকটা সমীকরণ দেখো। আমরা জানি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কত? আর। তাহলে উভয় পক্ষে আমি যদি সিবি দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে বলতো? সিপি বাই সিবি মাইনাস কত? সিবি বাই সিবি ইজ ইকুয়াল টু কত? আর বাই কত? সিবি। আমি মন চাইলেও আমি উভয় পক্ষে সিবি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি হবে? সিপি বাই সিবি মানে কি বলতো? গামা না? এখানে সিপি বাই সিবি মানে কি? গামা। আর সিবি বাই সিবি মানে কত? 1। তাহলে গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? আর বাই কত ভাইয়া? সিবি। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে সিবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর বাই কত? এই আর বাই কত? গামা মাইনাস 1। এই যে সমীকরণটা, নতুন যে সমীকরণটা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর বাই কত? গামা মাইনাস 1। আমরা জানি সিবি ইজ ইকুয়াল টু কত বলছিলাম যে এফ বাই 2 আর। এফ এক পরমাণুর জন্য কত? 3, দ্বিপরমাণুর জন্য কত? 5, আর বহু পরমাণুর জন্য কত বলতো? 6, রাইট? সো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। একটু খেয়াল করে দেখো যে তোমার এখানে মানে আমাদের ওই যে তোমার এফ কিন্তু কি বলতো? আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, মানে স্বাধীনতার মাত্রা। ওটা আবার এখন আমি বলি নাই, কারণটা কি? ওটা বললে আবার ওটা কি তোমার জানার আগ্রহ জাগবে। ওটা আমরা কি বলতো 10ম অধ্যায়ে শিখবো। এখানে একটু খেয়াল করে দেখো, তুমি জানো যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কত ভাইয়া? আর। তাহলে এখানে সিপি মাইনাস কত বলতো? সিপি ইজ ইকুয়াল টু কত? সিপি ইজ ইকুয়াল টু আমাদের আর প্লাস সিবি। ওকে, এখন আমরা যদি সিবির মানটা বসিয়ে দেই, যেটা পাইলাম এখানে, তাহলে আর প্লাস সিবি কত পাইছো বলতো? তুমি সিবি পাইছো হলো আর বাই গামা মাইনাস 1 পাইছো, তাই না? তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, সিপি আর যদি আমি এখান থেকে কমন নেই তাহলে কি হবে? 1 প্লাস কত বলতো? 1 বাই গামা মাইনাস 1। এটা হয় না? হয়। তাহলে এখানে দেখো আমরা যদি কি করতে পারি, গামা মাইনাস 1 আমরা কি করতে পারি? নিচে কমন নিতে পারি। তাহলে গামা মাইনাস 1 কমন নিলে তাহলে এখানে কি হবে বলতো? গামা মাইনাস 1ই হবে এখানে, আর এখানে কি প্লাস 1 হবে, তাই না? খুব সিম্পল, লসাগু করলাম। তাহলে এই 1 আর এই 1 কাটা যাবে, তাহলে আমার কি থাকে বলতো? গামা থাকতেছে, ঠিক আছে, গামা থাকতেছে। তাহলে আমার কি হয়ে গেল বলতো? সিপি ইজ ইকুয়াল টু কত? আর গামা, আর একটু নিচে লিখি, তাহলে আমাদের সিপি ইজ ইকুয়াল টু কত? আর গামা বাই কত বলতো? গামা মাইনাস 1। তাহলে আর গামা বাই কত? গামা মাইনাস 1। ওকে, এটা পাইলাম। তাহলে দুইটা জিনিস পাইছো। দেখো সিবি ইজ ইকুয়াল টু কত? আর বাই গামা মাইনাস 1, আর সিপি ইজ ইকুয়াল টু কত? আর গামা বাই কত? গামা মাইনাস 1। মনে থাকবে? সিবি ইজ ইকুয়াল টু কত? আর বাই গামা মাইনাস 1, আর সিপি ইজ ইকুয়াল টু কত? আর গামা বাই গামা মাইনাস 1। ওকে, আর আমাদের এখানে যেটা অলরেডি আমি তোমাদের শিখিয়ে ফেলছি, সেটা কি বলতো? ডিগ্রি অফ ফ্রিডম। সেটা কি আমাদের? সিবি ইজ ইকুয়াল টু কত? এফ বাই 2 আর। এক পরমাণু স্বাধীনতার মাত্রা মানে এফ ইজ ইকুয়াল টু কত বলতো? আমাদের 3 ডি পরমাণু, এফ ইজ ইকুয়াল টু কত? 5 বহু পরমাণু, আমার এফ এর মান কত বলতো? 6। সো এক পরমাণুর ক্ষেত্রে তুমি যদি বসাও তাহলে এখানে কি পাবা বলতো? সিবি ইজ ইকুয়াল টু কত হবে বলতো? আমাদের সিবির মান বসাইলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কত? 3/2 আর, 5/2 আর, 6/2 আর, যেটা অলরেডি আমি পড়ায় ফেলছি, জাস্ট আমি লিখলাম না। ঠিক আছে, বুঝছো তো নাকি? সো এই জিনিসগুলো একটু কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমরা সিবি ইজ ইকুয়াল টু কত? আর বাই গামা মাইনাস 1 লিখতে পারি, আবার সিপি ইজ ইকুয়াল টু কত? আর গামা বাই গামা মাইনাস 1। তো তোমাকে এই সূত্র আসতে পারে, এই সূত্র আসতে পারে। যেমন আগেরটাই যেটা আসছে এখানে দেখো, সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু কত ধরছে? এক্স ধরছে। তো আমরা জানি সিবি ইজ ইকুয়াল টু কত? আর বাই গামা মাইনাস 1। এখানে গামার পরিবর্তে কি হবে বলতো? যেহেতু সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু এক্স ধরছে, তার মানে এক্স মাইনাস 1। তার মানে কত? সিবি ইজ ইকুয়াল টু কত? আর বাই এক্স মাইনাস 1। তাহলে আর বাই এক্স মাইনাস 1 কোনটা হবে অ্যান্সার বলো? তাহলে সিবি ইজ ইকুয়াল টু কত? আর বাই এক্স মাইনাস 1। অবশ্যই আমাকে বি অ্যান্সার হবে, তাই না? তো এখানে সিবি ইজ ইকুয়াল টু কত? আর বাই এক্স মাইনাস 1। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা তোমাদের কাজের সূত্রটা লিখে দেই নাই, লিখে দিই কাজের সূত্রটা এখানে দেখো। এই জন্য লিখি নাই কারণ আমি ওইটা পড়ানোর পরে এটা লিখবো, এই জন্য লেখা হয় নাই, তাহলে বুঝবা না। তাহলে এখানে দেখো আমাদের এটা মনে রাখতে হবে। এটা যদি আমাদের
রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা কাজের সূত্রটা কিন্তু আমাদের কি বলতো কৃত কাজ যেটা একাডেমিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, বাট আমাদের অ্যাডমিশনে অতটা গুরুত্বপূর্ণ না, স্পেশালি ইউনিভার্সিটিতে। ইঞ্জিনিয়ারিং এ আসতে পারে, বাট একাডেমিক মানে ইউনিভার্সিটি মানে নর্মাল যেগুলোতে ক্যালকুলেটর নাই ওই সব জায়গায় তোমার কাজের যে সূত্রগুলো আছে দুইটা সূত্র সমষ্টি প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অতটা কিন্তু গুরুত্বপূর্ণ না, কারণ ওইগুলা করতে আমার কি লাগে, ক্যালকুলেটর লাগে। সো দেখো এখানে আমাদের কাজ কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতো, আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এরকম না, এন আর বাই কত গামা মাইনাস 1 ইন্টু কত T1 মাইনাস T2। এখন একটু খেয়াল করে দেখো এই যে আর বাই গামা মাইনাস 1 কি বলতো সিবি না, একটু আগে শিখলাম আর বাই গামা মাইনাস 1 কি বলতো সিবি। সো আমরা এটাই লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু বা ডি ডাব্লিউ যেটা বলো না কেন আমাদের কত এন আর বাই গামা মাইনাস 1 কে আমরা লিখতে পারি সিবি ইন্টু কত T1 মাইনাস T2। এই সূত্রটা অনেকে দেখো নাই, এই যে এখন দেখো ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত এন সিবি আমাদের কত বলতো T1 মাইনাস T2। এখন আসো যে আমাদের যে সিবি সিপি পড়তেছি, রাইট? আমরা কি পড়তেছি বলতো সিবি সিপির ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের এগুলো তো নর্মাল আসে নাই এখন পর্যন্ত, বাট আমি তোমাদেরকে একটু লিখে দিই, সেটা কি বলতো আমাদের যে দেখো আমাদের ডিইউ ইজ ইকুয়াল টু কি বলতো ডিইউ ইজ ইকুয়াল টু কত সিবি ডিটি আর ডিকিউ ইজ ইকুয়াল টু কত বলতো সিপি ডিটি। আমাদের একাডেমিকে যখন পড়ছি তখন আমাদের এগুলো খুবই দরকার ছিল, বাট এখন এগুলো দরকার নাই, জাস্ট লিখে রাখো, জাস্ট এগুলো মনে রাখবো আর কি। ডিইউ তাহলে এখানে সিবি ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো ডিইউ বাই ডিটি লেখা যায়, আর সিপি ইজ ইকুয়াল টু কত ডিকিউ বাই ডিটি। সিপি আর সিবি কি বলতো, সি হলো আমার কি মোলার আপেক্ষিক তাপ, আর সিপি কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিবি কি মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, সো দেখো আমাদের এটা কি বলতো দ্বিপরমাণু গ্যাসের গামার মান কত বলতো, দ্বিপরমাণু গ্যাসের গামার মান এগুলো তো আর তোমার সময় নেওয়ার কোনো মানে হয় না। দ্বিপরমাণু গ্যাস মানে কত 1.4। সো দ্বিপরমাণু গ্যাসের গামার মান কত 1.4। একটি দ্বিপরমাণু দ্বিপরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবি, আচ্ছা সিপি বাই সিবি মানে কি বলো গামা না, তার মানে কি হবে বলতো 1.4। সিপি বাই সিবি বের করতে বলা আর গামা বের করতে বলা একই তো কথা, তাই না? তাহলে সিপি বাই সিবি কত আমাদের 1.4 বা গামার মান কত 1.4। ওকে, তারপর আসো কোন গ্যাসের গামা 3/2, আচ্ছা কোন গ্যাসের গামা কত বলতো 3/2, উক্ত গ্যাসের জন্য কোনটি সঠিক? এইবার দেখো এই জন্যই বলছি সূত্রগুলো মনে রাখতে হবে। আমরা জানি সিবি ইজ ইকুয়াল টু কত আর বাই কত গামা মাইনাস 1। দেখছো গামার মান দেওয়া আছে, তোমাকে সিবি বা সিপি বের করতে বলছে, তাহলে আমাকে সিবি ইজ ইকুয়াল টু কত আর বাই গামা মাইনাস 1। এখন গামার মানটা তুমি এখানে বসিয়ে দাও, আর বাই কত গামা কত আমাকে বলো তো 3/2 মাইনাস 1, তাহলে এখানে আমার কত 3 মাইনাস 2, তাহলে কত আর বাই কত 3 মাইনাস 2/2, তাহলে এইটু উপরে চলে গেল, এইটু যদি উপরে চলে যায় তাহলে কি হবে বলো তো আমাদের, তাহলে সিবি ইজ ইকুয়াল টু কত 2r বাই কত 3 মাইনাস 1 মানে কত 1, তাহলে সিবি ইজ ইকুয়াল টু কত বলো তো 2r। আচ্ছা সিবি ইজ ইকুয়াল টু 2r কোন জায়গায় আছে, সিবি ইজ ইকুয়াল টু 3r আছে, সিবি ইজ ইকুয়াল টু 5r আছে, তাহলে কি হবে না, তাহলে এখন আবার কি করতে হবে যে আমরা জানি সিপি ইজ ইকুয়াল টু কত সিবি প্লাস আর, তাহলে এখানে খেয়াল করে দেখো সিপি ইজ ইকুয়াল টু কত সিবি কত বলো তো আমাদের, সিবি হলো 2r প্লাস আর, তাহলে কত হবে বলো তো 3r, তাহলে সিপি কত 3r, সিপি কত বলো তো 3r, সিপি কত 3r। ওকে, সিপি কত 3r। তাহলে आंसर কত হবে আমাদের সিপি ইজ ইকুয়াল টু 3r। তারপরে দেখো আমাদের এটা आंसर কি হবে বলো, তাপ ধারণ ক্ষমতা, এটা আমাদের কি বলো তো মুখস্থ, তোমরা কি কমেন্ট করতেছো? এটা आंसर কত হবে বলো, তাপ ধারণ ক্ষমতার মাত্রা সমীকরণ। দেখি এটা চুয়েটে আসছে, দেখি তোমাদের এটা মনে আছে কিনা, তাপ ধারণ ক্ষমতা আমরা প্র্যাকটিক্যাল লিখতে লিখতে পোলাপান চলে গেছে গা। আমাদের কি বলতো ml স্কয়ার t ইনভার্স 2 থিটা ইনভার্স 1, এটা আমরা জানি তাপ ধারণ ক্ষমতার মাত্রা। একটু কষ্ট করে আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে আমাদের কিন্তু মনে রাখতে হবে ml স্কয়ার t ইনভার্স 2 থিটা ইনভার্স
তো আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। চুয়েটে আসছে, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, একক মাত্রা, এগুলো কিন্তু তোমাদের কিন্তু বারবার মনে রাখতে হবে। এগুলো যেগুলো এক্সেপশনাল আছে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আরো অনেক বেশি পড়াইতে চাইছিলাম, এই যে আরো অনেকগুলো স্লাইড আছে। তো দেখতেছি যে তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল আছে, কয়েকজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো যে পরবর্তীতে যেহেতু প্র্যাকটিক্যাল গুলো আছে, তো পরবর্তীতে যে 2 ঘন্টার জায়গায় কয়েকজন মেসেজ দিয়েছে, বলছে কি 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4 ঘন্টা নেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন সামনে প্র্যাকটিক্যাল লেখা বাকি আছে, যে এখন যদি সব পড়ায় ফেলেন, এত মানে একটু বড় ক্লাস নেন, তাহলে আমাদের মানে যারা মেসেজ দিচ্ছে তারা অবশ্যই সিরিয়াস স্টুডেন্ট, তো তাদের গ্যাপ পড়ে যাবে, এই জন্য তারা চিন্তিত। পরে এটা ভাবলাম যে আসলে যেহেতু আমাদের তোমাদের প্র্যাকটিক্যাল আছে, আজকে অলরেডি 22 তারিখ, তো আমাদের তো আর একটা সপ্তাহে আমরা পড়াবো। আমরা প্রত্যেক দিনই ক্লাস হবে, তোমরা রুটিন অলরেডি পাইছো, আমরা ক্লাস মিস দেবো না। তবে আমি সব টিচারদেরকেই আমি এটা জানিয়ে দেবো যাতে অল্প অল্প পড়ায়। আমরা মেইনলি 1 তারিখ থেকে একটা ম্যারাথন শুরু করব, যেখানে একটা ক্লাস 3 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, এটা টপিক্সের উপর নির্ভর করে, বুঝছো? তো আবারও যারা ভর্তি হও নাই আমাদের কোর্সে, ভাই অনেস্টলি বলছি, তুমি অফলাইনে করো, অন্য অনলাইনে যেখানেই করো না কেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি তুমি আমাদের এই কোর্সটাও তোমার সাথে রাখতে পারো। কেন? কারণ এই কোর্সের প্রাইস অনেক কম, বাট এই কোর্সের ম্যাটেরিয়ালস বলো, এই কোর্সের তোমার কন্টেন্ট বলো, ঠিক আছে, একদম প্রিমিয়াম লেভেলের হবে, বুঝছো? তো তোমরা যারা ভর্তি হও নাই তারা অবশ্যই ভর্তি হয়ে যাবা। তো তোমাদেরকে জাস্ট কিছু কথা বলি, যেহেতু অ্যাডমিশনে আজকে ফার্স্ট ক্লাস এবং শেষ করে দিব, ঠিক আছে? কিছু কথা বলি, হ্যাঁ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। যে দেখো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজ্ঞান বিভাগ থেকে আমাদের সিট আছে কত বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট আছে কত? 1851টার মতো সিট আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1851টা সিটের জন্য তোমাকে এখানে কি বলতো, 1,20,000 প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিবে। 1,20,000 প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে বলতো? ইউনিটে সিট আছে কত? 1851। পরীক্ষা দিবে কি 1,20,000 প্লাস মাইনাস হবে। এইখানে থেকে তোমাকে দেখো, চান্স পাওয়ার জন্য তোমাকে কতটা কষ্ট করতে হবে, যে এদের সাথে প্রতিযোগিতা করতে হবে। যদিও সবাই আসলে ওই রকম ভাবে ফর্ম তো সবাই তোলে, কিন্তু সবাই তো আর তোমার টিকবে এইটার অনুযায়ী যতটুকু তোমার ইফোর্ট দেওয়া দরকার, পড়াশোনা করা দরকার, দেয় না। তো তারপরেও কিন্তু একটা ভালো একটা প্রতিযোগিতা তোমাকে এখানে করতে হবে। তুমি যদি প্রথম দিন থেকে যদি সিরিয়াস না থাকো, প্রথম দিন থেকে তোমার যদি ইফোর্ট যদি কম থাকে, তাহলে তোমাকে মানে কেউই মানে কোনোভাবেই সম্ভব না তুমি চান্স পাবা। চান্স পাওয়ার জন্য আমাদের 2টা জিনিসের প্রয়োজন। একটা কি বলতো? পরিশ্রম। একটা হলো পরিশ্রম প্লাস কি ভাগ্য। সোজা কথা, ইজ ইকুয়াল টু কি বলতো? চান্স। এখন তুমি যদি সবকিছু যদি ভাগ্যের উপর ছেড়ে দাও, তুমি পরিশ্রম কম করলা, তুমি বলা যে আমার কপালে থাকলে হবে, কপালে থাকলে হবে এটা বলে যদি তুমি পরিশ্রম না করো, তোমাকে চান্সটা কেউ দিবে? বলো কেউ দিবে? দিবে না। তাহলে তোমাকে কি করতে হবে? ভাগ্যের উপর সব ছেড়ে দেওয়া যাবে না, তোমাকে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। পরিশ্রম মানে কি? তুমি কি খালি মানে শুয়ে থাকবা, তুমি রুমে দৌড়াবা? না, পড়তে হবে। পরিশ্রম বলতে এখানে কি? পড়তে হবে। তুমি এরকম হলো যে ধরো তুমি হঠাৎ করে একটা লাইন পড়ে ফেলছো, একটা এমসিকিউ সলভ করে ফেলছো, ওই একটা এমসিকিউ তোমার কমন আসছে ওই মুহূর্তে। এখন তুমি তো পড়বা অনেক টাইম, কিন্তু কোন টাইমের পড়াটা তোমার কমন পড়বে তুমি কি জানো এটা? বলো, জানো না তো। এখন ধরো যে এতক্ষণ ধরে ক্লাস করতেছো, এই আজকের ক্লাস থেকে তোমার প্রশ্ন কমন পড়তেও পারে, নাও পড়ে, আবার কি অন্য ক্লাস থেকে 2টাও কমন পড়তে পারে। তাই বলে কি তুমি ক্লাস দেখবা না? বা তাই বলে কি তুমি একটা ক্লাসে খালি মনোযোগ দিবা, একটা বিষয়ই পড়বা? না, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। কোন মিনিটের পড়াটা তোমার পরীক্ষার হলে কাজে লাগবে তুমিও জানো না। ভাই 1 মার্কসের জন্য তোমার চান্স হতে পারে, আবার 1 মার্কসের জন্য কি তোমার চান্স নাও হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার 3 বার পাস করতে হয়, এমসিকিউতে পাস করতে হয়, তোমাকে 8,000-এর মধ্যে সিরিয়াল, 8,500-এর মধ্যে সিরিয়াল থাকতে হবে, তাহলেই তোমার খাতা দেখবে। সবার খাতা তো দেখবে না, রিটেন খাতা। দেন 2টা মিলে তোমাকে কি করতে হবে বলতো? একটা পজিশন আসবে। তো এখানে তোমার কিন্তু বেসিক লেভেল থেকে প্রশ্ন আসবে। তোমরা যদি প্রথম দিন থেকে সিরিয়াস হও, তাহলে চান্স পাবা।
মনে রাখবা, কারা চান্স পায় বলতো? যারা পড়াশোনার প্রতি সিরিয়াস, অর্থাৎ যত্নবান, তারাই কেবল চান্স পায়। যারা পড়াশোনার প্রতি যত্নবান না, মানে পড়াশোনা নিয়ে সিরিয়াসনেস নাই যাদের, তারা কোনোদিনও চান্স পাবে না। তো যাই হোক, তোমরা একটু সিরিয়াস হও, ইনশাল্লাহ ভালো করবা। আর আমাদের কোর্সে যারা যুক্ত হও নাই, তারা যুক্ত হয়ে যাও। যুক্ত হতে পেজে মেসেজ করো, একদম সবচেয়ে কম মূল্যে সবচেয়ে বেশি কোয়ালিটি কন্টেন্ট দিয়ে আমরা ভার্সিটি অ্যাডমিশনের পড়াটা তোমাদেরকে কভার করে দিব, বুঝছো? তো তোমরা একটু কমেন্টে জানাও যে ক্লাসটি আজকে যতক্ষণ ক্লাস হলো, এই যে টপিকসগুলো বুঝছো কিনা। আমি আরো কিন্তু যে তাপমাত্রা স্কেল এগুলো পড়াতে চাইছিলাম, বাট এটা নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাসে পড়াবো, ওইটা কি নেক্সট ক্লাসে পড়াই দেবো। কারণ তোমাদের প্র্যাকটিক্যাল যেহেতু চলতেছে, এই জন্য শিক্ষার্থী, ধরো আমাদের পেইড বেসে তো অসংখ্য শিক্ষার্থী, 250 250 মধ্যে শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, তারাও কিন্তু ক্লাস করতেছে, মেসেজ দিচ্ছে। ওকে ওকে ঠিক আছে, যতটুকু পড়াইছি বলো, পুরো পড়া বুঝছো কিনা। আজকের পড়াটা আজকেই শেষ করে ফেলবা। আমি ক্লাসের স্লাইডটা কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসের স্লাইডটা কিন্তু দিয়ে দিব। তুমি আজকের পড়া বুঝছো কিনা এটা একটু কমেন্টে জানাও ভাইয়ারা, আজকের পড়া বুঝছো কিনা। আচ্ছা, সাজ্জাদ আল ফুয়াদ বলছো অল টাইপ ডান, শাহরুল বলছো অল ডান, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা সবাই বুঝতে পারছো, ওকে, অল ডান অল ডান। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমাদের যে রুটিন অনুযায়ী ক্লাসগুলো, সেগুলো কিন্তু ক্লাসগুলো করবা। আর এই সপ্তাহে আমি সব ভাইয়াদেরকে বলবো যে যাতে একটু কম করে পড়ে, যেহেতু তোমরা প্র্যাকটিক্যাল লিখতেছো। সো নেক্সট আমরা 1 তারিখের থেকে কিন্তু আমাদের কিন্তু একটা ফাইনাল কিন্তু শুরু হবে। আর এই যে ক্লাসগুলো, এগুলো কিন্তু আমাদের কিন্তু পেইড ব্যাচেরই ক্লাস। জাস্ট কি হচ্ছে বলতো, প্রথম কয়েকদিন ওপেন হবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।